তাজমহল। সায়নার দাদিমা এসেছিল বাড়িতে। নাত জামাই এতদিন পর বাড়ি ফিরেছে। দেখতে না এলে কেমন দেখায়। আসার সময় অবশ্য বেশ নাস্তা পানি নিয়ে এসেছে। নাত জামাইয়ের সাথে বসে গল্প সল্প করলেন। ওনার নাত জামাই কথায় কথায় মানুষকে হাসায়, কিন্তু হাসে না। দাদিমাকে স্পষ্টভাবে অভিযোগ জানালো, আমি দূরে গেলে উনি মায়া মহব্বত দেখায়, আমি বাড়িতে থাকলে 2 পয়সার পাত্তাও দেয় না। ইটস ক্রাইম। সায়না তখন তার জন্য আনা জিনিসপত্র লুকাচ্ছিল। এতগুলো গাঁদা ফুল কেউ আনে? সবাই দেখলে কি ভাববে? কাজের ফাঁকে ফাঁকে সে কথাগুলো শুনছিল চুপচাপ। ওন আর কিছুক্ষণ পর পর দাদিমার তাজদার সিদ্দিকীকে দেখছিল। এত গুরুতর ভঙ্গিতে দাদিমা অভিযোগ দিচ্ছে, সে যেন মস্ত বড় পাপী। দাদিমা বলল, এ তো ভারী অন্যায় নাত জামাই, এমন মেয়ের সাথে কেউ সংসার করবে না। তাজদার মাথা নেড়ে বলল, না না, সংসার করব আমি, যেমন আমি করছি। এটা বেশিরভাগ মেয়ে মানুষেরই নেচার। এখানে সায়না মমতাজের কোনো দোষ নেই। উনি একটা বড়সড় রোগে ভুগছেন, এটার ট্রিটমেন্ট জরুরি। সায়না বিড়বিড় বলল, ভ্যাঁ ভ্যাঁ। দাদি শাশুড়ির সাথে কথাবার্তা বলে তাজদার গোসল করতে চলে গেল। এই বলে, মমতাজ, আমি ভাত খাবো। ছোট লোকগুলো সস্তায় আজকে কোনো চাল ভাত খাইয়েছে জানি না। আমার খিদে মেটেনি, প্লিজ এখানে নিয়ে আসো। বলেই সে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল। সায়না হতভম্ব। নিজের বন্ধুদের ছোট লোক বলা! দাদিমা বলল, পেট ভরবে কেমনে, বউয়ের আদর তো পায় নাই। সায়না দাদিমার দিকে খ্যাপাটে দৃষ্টিতে তাকিয়ে বলল, উনি আসছেন সে খবর তোমাকে কে দিয়েছে শুনি? বাতাসে তুই বজ্জাত মেয়ে, ছেলেটাকে জ্বালাস কেন? কোথায় জ্বালিয়েছি? তুই যখন রান্নাঘরে ছিলি তখন আমাকে সবটা বলেছে। কি বলেছে? বলেছে তুই নাকি কথা পেটে রেখে দিস, মন খুলে কথা বলিস না। ও এতদিন ছিল না, তুই নাকি একটু কাঁদিসনি। কত দুঃখ নিয়ে আমাকে বলল, ওনাকে এখানে রেখে লন্ডনে চলে গেলে উনি আমাকে ভুলে যাবেন, আমি শিওর। সায়না হেসে বলল, খোদা, আমি এ কোন পাগলের পাল্লায় পড়লাম? ও এসেছে, কিন্তু তুই নাকি একটু দৌড়ে এসে জড়িয়েও ধরলি না। ইংরেজিতে আরও কি কি বলল। সায়না শব্দ করে হেসে উঠে বলল, এগুলো কোনো দোষ হলো? দাদিমা ফিসফিস করে বললেন, দোষ হবে না? শোন, বেটা মানুষরা এইসব চায়। এর পরের বার কোথাও থেকে বেড়ানোর পর বাড়ি ফিরলে একদম কোলের উপর উঠে বসে থাকবি। বেটা মানুষরা বউয়ের কাছ থেকে এই সব চায়। তুই বুঝবি না এইসব এখন। আরও কিছুদিন যাক, তারপর বুঝবি। সায়না বলল, ধুর, এইসব পারবো না। তোমার মাথা গেছে, আমি ওনার কোলে উঠে বসে থাকবো? মাথা খারাপ? আশ্চর্য কথাবার্তা বলোস শানু। তোর জামাই তো এই সব চায়। তার বউ তাকে একটু সোহাগ টোহাগ করুক, চাইলেই দিবি না? আমি তো তোর দাদার কোলে বসেই থাকতাম, সে না চাইলেও। সায়না বলল, ধুত তুরি, যাও তো। কোলে নাই বা উঠলি, কোলে নিলে আবার নেমে যাওয়ার পায়তারা করিস না। সায়না রেগে বলল, তুমি চা খেতে আসবা? দাদিমা হেসে বললেন, তোর জামাইয়ের সাথে খাবো। উনি ভাত খাবেন, ওঠো। তুই আগেকার মতোই বজ্জাত আছিস শানু। দাদিমাকে এক প্রকার টেনে নিয়ে গেল সায়না। তাজদার ভাত খাচ্ছে, হাত কবজি অবধি গোটানো। যদিও এটা ভাত খাওয়ার টাইম নয়। সায়না শুধু ভাবছে, কি না খেয়ে দিয়ে চলে এসেছে নাকি? আচ্ছা, ডেঞ্জারাস লোক তো। সে তরকারি তুলে দিতে গেল পাতে। তারপর সামনের চেয়ারে গিয়ে বসলো, গালে হাত দিয়ে তাজদারের খাওয়া দেখলো। তাজদার খেতে খেতে আচমকা তার দিকে তাকিয়ে থেমে গেল। কারো খাওয়ার সময় তার দিকে এভাবে চেয়ে থাকা কোন ধরনের ম্যানার্স মমতাজ? সায়না বলল, জানি না, শিখিয়ে দিতে পারেন। আপনার মতো একজন ইংরেজবাবু থাকতে আমি অশিক্ষিত থাকবো কোন দুঃখে? বাড়তি কথা বলো না। খাবার টেবিলে বসে কারো খাওয়ার দিকে তাকিয়ে না থাকা গুড টেবল ম্যানার্স, এগুলো শিখিয়ে রাখা জরুরি। সায়না বলল, বেশ, মনে রাখবো। আগে খেয়ে নিন, পরে বাকি কথা। সায়না চোখ সরিয়ে নিল। কথা বলার টপিক খুঁজে বেড়াচ্ছিল, খালি পেছনে গড় করে কথা বলতে থাকে। বিয়ের আগে তো শুধু গলা ঝাড়তো, তখন মনে হতো কথাই বলতে জানে না। এখন মুখে খালি খই ফোটে। খাওয়া শেষে তাজদার হাত ধুয়ে নিল। সায়না প্লেট নিয়ে বেরিয়ে যাচ্ছিল। তাজদার দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলল, গুনে গুনে 5 মিনিটের মধ্যে আসবে। সায়না চুপচাপ বেরিয়ে গেল। তিতলি নেচে কুদে তার পেছন পেছন এসে বলল, ভাবি,
সায়না চমকে গেল। তিতলি হেসে বলল, একটা প্রশ্ন করব, কিছু মনে করবে না তো? বলো। ভাইয়া ওগুলো কি এনেছে? সায়না থতমত খেয়ে গেল। তিতলি বলল, পার্সোনাল হলে বলতে হবে না। সায়না আমতা আমতা করে বলল, না তেমন কিছু না, ওই কতকগুলো ফুল। তিতলি কপাল কুঁচকে ফেলে কি যেন ভাবলো, তারপর ফিক করে হেসে উঠে এক দৌড়ে চলে গেল। সোজা তৌসিফের ঘরে ঢুকে পড়ল। বলল, ভাইয়ে, মেজো ভাই ওইসব কি এনেছে জানো? তৌসিফ ল্যাপটপের কিবোর্ডে চেপে চেপে বলল, কি? তিতলি তার পেছনে গিয়ে দাঁড়ালো, দুই কাঁধে হাতের ভর রেখে দিয়ে হাসতে হাসতে বলল, বলবো না। তৌসিফ গা ঝাড়া মেরে বলল, তো এখানে আমার মগজ খেতে এসেছিস? তিতলির মুখ মুচড়ে দিল। যাওয়ার সময় তার দরজা দুইবার জোরে জোরে খুলল আর বন্ধ করলো। তৌসিফ বিরক্ত হয়ে বলল, তিতলি নেই। তিতলি বলল, চুপ চুপ। সায়না কফিটা নিয়ে চলে এলো। তাজদার তখন বিছানার উপর টুল রেখে তার উপর দাঁড়িয়ে কিছু একটা করছে। সায়না অবাক চোখে তাকালো, দ্রুত দরজা বন্ধ করে দিল। বলল, কফি এনেছি। এইসব কি করছেন? তাজদারের কাট কাট জবাব, দোলনাটা নিশ্চয়ই জুনিয়রদের জন্য আনিনি, বেকুব কোথাকার। মজবুত হুক স্ক্রু করছে সে। সেই সব করতে গিয়েই প্রায় ঘেমে উঠেছে। সায়না বুঝতে পারছে না এত পরিশ্রম করে এইসব করার কি দরকার। বাইরে থেকে এসেছে, আরাম করতে হবে তা না। এই লোকের মাথায় কি সমস্যা আছে? সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল সব কাজ। বাড়ির সবাই মনে করেছে ঘরের মধ্যে তারা আসবাবপত্র সরিয়ে অন্য জায়গায় বসাচ্ছে। কি লজ্জার কথা! তিতলি একবার বুঝতে পারলে হবে, তাকে পচাবে ইচ্ছে মতো। তাজদার একটি মোটা রোপ নিয়ে হুকের সঙ্গে বেঁধে দিয়েছে। রোপ ঠিকঠাক ভাঁজ করে হুকের চারপাশে মজবুতভাবে আটকে যেতে দোলনার রূপের শেষ প্রান্ত ঢুকিয়ে সেটি ঝুলিয়ে দিল সে। দোলনাটা ধীরে ধীরে দুলতে লাগলো। তাজদারের চোখে এবার সন্তুষ্টি দেখা গেল। কষ্ট হলেও পরিশ্রম সার্থক। কোমরে দু হাত চেপে ফোঁস করে একটা শ্বাস ছেড়ে সায়নার দিকে তাকিয়ে ভুরু নাচালো সে। সায়না শক্ত হয়ে জমে গেল। দরজা খুলে দ্রুত বেরিয়ে যাওয়ার সময় তাজদার আঙ্গুল তুলে বলল, এই এই বেরোবে না, কাম হেয়ার। সায়না দরজার খিল ছেড়ে দাঁড়িয়ে তার দিকে তাকালো। তাজদার এগিয়ে আসতে লাগলো। সায়না তার আগেই দরজা খুলে ভৌতোল। তখন পালাতে পারলেও সে তাজদার সিদ্দিকের হাত থেকে পুরোপুরি পালাতে পারল কই। তাকে লাল শাড়িটা ঠিকই পরতে হয়েছে, আলতোভাবে খোপা বেঁধে ঘরের অল্প আলোয় চোখে কাজল পরতে হয়েছে। কোমরে পুরুষালী হাতের চিমটিটাও মিস যায়নি। চমকে ওঠার পর তাজদার সিদ্দিকী তার কাজল পরা চোখ দুটো দেখে বলল, আমাকে ভয় দেখানোর জন্য পেতনি না সাজলে চলতো না? সায়না আজ বাধ্য বউ হয়ে গিয়েছে। আবছা অন্ধকারময় ঘরে গাঁদা ফুলের পাপড়ি বিছানো বিছানায় গা ডুবাতে হয়েছে তাকে। তাজদার সিদ্দিকী দোলনায় শুয়ে দুলতে দুলতে তার মুখের উপর পাপড়ি ছুঁড়ে মারল, সাথে স্পিকারে একটা ইংলিশ গানও ছেড়ে দিল। সো হানি নাও টেক মি ইন্টু ইয়োর লাভিং আর্মস, কিস মি আন্ডার দ্য লাইট অফ থাউজেন্ড স্টার্স। সায়না মুখ থেকে পাপড়ি ঝেড়ে ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বলল, ভলিউম কমালে ভালো হয়, সবাই শুনতে পাবে না হলে। তাজদার বলল, সবাই জানে এটা নতুন দম্পতিদের ঘর। কি নির্লজ্জ! সায়না মুখ থেকে পাপড়ি সরাতে সরাতে বলল, এই সব গান ইংরেজরাই শোনে, তুমি আরেক ইংরেজ বাবু ডেকেছ। সায়না গড়াগড়ি খেয়ে বিছানা থেকে নেমে গেল। তার ভয় করছে দোলনাটা ছিঁড়ে যদি পড়ে যায়। তাজদার তাকে বলল, সে কিছুতেই দোলনা সরাবে না। সায়না যেন দোলনায় উঠে আসে, এছাড়া উপায় নেই। সায়না উপারান্ত না দেখে দোলনায় উঠে এলো। তাজদার সিদ্দিকীর পাশে তাজদার দু হাতের ভর রেখে শুয়েছে। সায়নার মাথাটা দোলনায় ঠেকল। রাত গভীর হচ্ছিল, চারিদিকে নিস্তব্ধ, শুধু জানালা দিয়ে আসা হালকা বাতাসে পর্দা দুলছে। স্পিকারে লো ভলিউমে বাজছে হাবিব ওয়াহিদের গান, ভালো বাসবো বাসবো রে বন্ধু। তাজদার হঠাৎ কৌশলে দোলনার স্পিড বাড়িয়ে দিল। দোলনাটা একবার এদিক একবার ওইদিক দুলে উঠতেই সায়না আঁকাবাঁকা হয়ে পড়ে যাচ্ছিল। সেই মুহূর্তে এক ঝটকায় তার হাত উঠে গেল তাজদারের গলায়, জাপটে জড়িয়ে ধরে ফেলল সে। মুহূর্তের ভেতর দুজনের মুখ এসে পড়ল একেবারে মুখোমুখি। সায়না এই প্রথম বোধহয় একদম কাছ থেকে মন থেকে তাজদার সিদ্দিকীর মুখটা দেখল। কত ঘৃণা করত সে এই মুখটাকে, কত ঘৃণা!
তাজদার তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। সায়না বুঝে গেল আর ভয় নেই। তাজদার তাকে ভয় পেতে দেখে বলল, ভয় হলে আমাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরতে পারো, আমার গায়ে কোনো গন্ধ নেই। সায়না জড়িয়ে ধরল, নাকে এসে ঠেকল অদ্ভুত একটা ঘ্রাণ। সে দীর্ঘ সময় ধরে নিঃশ্বাস টেনে রাখল। এটা কি সুগন্ধি নাকি বিচ্ছিরি? তার মস্তিষ্ক সঠিক বার্তা দেওয়ার আগে তাজদার সিদ্দিকীর ঠোঁটে নরমভাবে মিশে গেল তার কপালে। সায়না তাজদারকে শক্ত করে ধরে রেখে আচমকা ফুঁপিয়ে উঠল। ললাট চুম্বন পৃথিবীর সবচেয়ে কোমল যত্নের প্রকাশ বলতে হয়তো। এরই মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে। সায়না একটু একটু করে টিএস এর প্রস্তুতি নিচ্ছিল। এতে তার দায়সারা ভাব দেখা যায়নি। সে সিরিয়াস ছিল। তার কেন যেন মনে হচ্ছিল দেরি করলে আইএলটিএস এর প্রস্তুতিটা নেওয়া তার জন্য কঠিন হয়ে যাবে। মেন্টর হিসেবে তাজদার সিদ্দিকী বেশ অবদান রাখছে। সায়নাকে ফুল টাইম সাপোর্ট দিয়েছে। তার বিশ্বাস মমতাজ ভালো করবে। রওশনারা আর তাজউদ্দিন সিদ্দিকী এতে অবশ্য খুশি নেই। ওনারা চান সায়না তাদের সঙ্গেই থাকুক, কয়েকটা বছর যাক, তারপর না হয় যাবে। সায়নার হয়ে তিতলি বলেছে ও আইএলটিএস দিচ্ছে মানে এই নয় যে চলে যাবে। সায়না তেমন কিছু বলেনি, কোনো আশ্বাস দেয়নি, হতাশজনকও কিছু বলেনি। তাজদার সিদ্দিকী বিজিআইএসটি সফটওয়্যার ফার্মে ক্লাউড প্রজেক্টে কনসালটেন্ট হিসেবে যোগদান করেছে সম্প্রতি। যতদিন দেশে আছে ততদিন সেখানে কনসালটেন্ট হিসেবে সেখানে থাকবে। সন্ধ্যায় বাড়ি ফিরে আসে, সায়নাকে গাইড করে। সে আসার আগে সায়না রান্নাবান্নার কাজ সেরে ফেলার চেষ্টা করে, নইলে ওই লোকটা আসার পর থেকে শুরু করে ডাকাডাকি। সায়না এটা দাও, ওটা দাও, এটা করো, ওটা করো। এত ডাকাডাকি শুনলে সবাই বাঁকা চোখে তাকায়। সায়নার খুব লজ্জা লাগে। তারা তাদের ছেলেকে তো কিছু বলে না। ঝিমলি যেহেতু বেশি অসুস্থ, রান্নাটা সায়নাকেই করতে হয়। তিতলি সাহায্য করে মাঝে মধ্যে। তাসনুফা রান্নাঘরেই আসে না। যতক্ষণ বাড়িতে থাকে ঘরে বসেই সব তিতলিকে অর্ডার করে। সে চট্টগ্রাম শহরে একটা বুটিক শপ দিয়েছে, ওটা নিয়েই এখন বেশ ব্যস্ত। টিপ নিয়ে পুরো দমে কাজ শুরু করেছে। দুই ভাই আর বাবার কাছ থেকে বেশ মোটা অঙ্কের টাকা নিয়ে বিজনেসটা শুরু করেছে। রায়হান আর তাজদার খুশি আছে। ও নিজের একটা অবস্থান তৈরি করে যখন বিয়ে করবে বলেছে তখন তাই হোক। তাসনুভা এতে ভীষণ খুশি। সে চেষ্টা করছে নিজেকে সংযত রাখার। এমন কোনো কাজ করা যাবে না যাতে তার কাজে বাধা আসে। খুব সতর্কতা অবলম্বন করে প্রতিটা পদক্ষেপ ফেলছে সে। তাজউদ্দিন সিদ্দিকী বরাবরই ছেলে মেয়েদের নিয়ে গর্ব করেন। এখন তো মেয়েকে নিয়ে তার গর্বের শেষ নেই। তিতলি উনার আদরের। উনি বলেন, আমার ছোট মেয়ে রাজকন্যা, ওর কিছু করতে হবে না। কেউ রানীর হালে রাখবে বললে বিয়ে দিব। তিতলির উপর কোনো প্রেশার নেই। জীবন নিয়ে বিস্তর ভাবনা নেই। বিয়ে করে সে সংসারী হবে। তৌসিফও আর কিছুদিন পর হয়তো দেশ ছাড়বে, ক্যারিয়ারে মনোযোগী হবে। মা বাবা এখন জোর করলেও সে অতটা মনোযোগী হতে পারছে না। জীবনটা এভাবে হেসে খেলে পার করা গেলে কতই না মজা হতো। কর্পোরেট জবের ব্যস্ততা তার ভয় লাগে। রোবটিক জীবনযাপন তার পছন্দ নয়। সায়নাদের বাড়িতে আনিসের বিয়ে নিয়ে তোড়জোড় চলছে। সায়নাকে নায়র দেওয়ার কথা ছিল শাহিদা বেগম। তাজদার বলেছে ওর মনোযোগ সরে যাবে, আইএলটিএসটা দিক আগে, তারপর যা করার করবে। দুপুরের একটু ভাত ঘুম দিয়েছিল সায়না। স্টুডেন্টরা পড়তে আসে আসরের নামাজের পর। সায়নার যখন ঘুম ভাঙল তখন বিকেল গড়িয়ে গেছে। সে চোখ খোলা মাত্রই দেখল সবাই ভালো ছেলেদের মতো পড়ছে। সায়না অবাক। সে একটু সরলেই যারা মাছের বাজার বসিয়ে ছাড়ে তারা আজ এত ভালো কি করে। পরক্ষণে তার বুলটা বাংলো। একটু দূরে রকিং চেয়ারে গা এলিয়ে চোখ বুজে বসে থাকা তাজদার সিদ্দিকীকে দেখে অজান্তেই তার ঠোঁটের কোণায় হাসির রেখা ভেসে উঠল। সবাই ঠিক মাস্টারের হাতেই পড়েছে দেখছি। তাজদার হঠাৎ চোখ মেলল, শান্তভাবে তাকালো সায়নার দিকে। সায়না ততক্ষণে চোখ বুজে ফেলেছে। তাজদার এক দৃষ্টিতে চেয়ে রইল। সায়না কিছুক্ষণ বাম চোখটা ধীরে ধীরে খুলল, ডান চোখটা বন্ধ রেখে। ধরা পড়ে গেল সাথে সাথে। তাজদার সিদ্দিকীর ঠোঁটের কাছে হাত রেখে হাসলো বোধহয়। সায়না এত লজ্জা হলো যে সে পাশ ফিরে শুয়ে পড়ল। ধুর! তাজদার চেয়ার ছেড়ে দাঁড়ালো, সবার খাতা দেখলো, পড়া দাগিয়ে দিল। ওরা সবাই চলে যেতে তাজদার সায়নার পাশে এসে বসলো।
সায়না আর চোখে তাকে দেখল, তার তাকে ডাকলো না, শুধু বসেই রইল। সায়না তার মুখটা দেখার চেষ্টা করলো, মায়া লাগলো। নিশ্চয়ই এখনো কিছু খায়নি, আহারে বেচারা। নিজের ঘর, অথচ নিজের রান্নাঘর থেকে এনে খেতে পারে না। কি অসহায় পুরুষ মানুষ। সায়নার ভারী মায়া হলো। সে ধীরে ধীরে আড়মোড়া ভেঙে সোজা হয়ে শুলো। তাজদার তার দিকে তাকালো। সায়না বলল, কখন এসেছেন? তাজদার বলল, অনেক আগে। কত আগে? যত আগে এলে খিদা লাগে। যেটা ভেবেছে ঠিক সেটাই। সায়না আরও খোঁচালো, দুপুরে খাওয়া হয়নি? খেয়েছি, সেগুলো পেটে থাকার না। তিতলিকে ডেকে বলুন কিছু নিয়ে আসতে। তিতলি নেই। আপনি একবারও ডেকেছেন? আন্দাজে বলছেন না? তাজদার মাথার পেছনে চুলে হাত বুলাতে বুলাতে বলল, তিতলিকে আমি বলতে পারবো না। কেন পারবেন না? তিতলি আমার কাজ করবে কেন? কারণ আপনি ওর ভাই। বউ থাকতে বোনেরা ভাইয়ের সেবা করে না। তিতলি তার ব্যতিক্রম হবে কেন? সায়না ঠোঁটের কোণায় হাসির রেখা টেনে বলল, তিতলিকে আমি গিয়ে বলছি কিছু নাস্তা পাঠাতে। বলেই সায়না বেরিয়ে যাচ্ছিল। দরজার কাছে এসে ঘাড় ফিরিয়ে তাজদারের দিকে তাকালো। মুখটা দেখে এত হাসি পেল সায়নার। হায় হায়, এটা কোন তাজদার সিদ্দিকী! তিতলি নাস্তা নিয়ে এলো, ঘরে ঢুকে বলল, কফিটাও নিয়ে আসি ভাইয়া। সায়নার নাকি হাঁটতে ভালো লাগছে না। তাজদার মাথা নাড়ল। তিতলি ট্রে রেখে চলে যাচ্ছিল, তখনই তাজদার জানতে চাইল, সায়নাকে বলবে জরুরি কথা বলার জন্য ডাকছি, কষ্ট করে হলেও যেন আসে। সায়না তার কফিটা নিয়ে এলো, টেবিলে মগটা রেখে শক্ত হাতে চেপে ধরে রাখলো। চোখ বুজে রাখলো। ঘন ঘন শ্বাস পড়ছে, হাত পা কেমন অবশ অবশ লাগছে। কানের ভিতর অদ্ভুত শব্দ হচ্ছে, পেট গুলিয়ে বুকের কাছে যেন কি দলা পাকিয়ে আছে। তাজদার কপাল কুঁচকে তাকালো তার দিকে, ধীরে ধীরে ডাকলো, সায়না। সায়না ওভাবে মগটা চেপে ধরে দাঁড়িয়ে আছে। তাজদার আবারও ডাকলো, মমতাজ। সে এবার দাঁড়িয়ে পড়ল। সায়নার পেছনে এসে দাঁড়াতেই সায়না হঠাৎ করে তার দিকে ফিরে বুকের সাথে মাথাটা লেপ্টে দিল। তাকজার হকচকিয়ে গেল। সায়না গায়ের ভর ছেড়ে দিয়েছে, তাজদারের আপাদমস্তক জমে গেল। তাজদারের কথা অনুযায়ী ডাক্তার নিয়ে এলো তৌসিফ। ডাক্তার তাজদার ছাড়া ঘরে কাউকে অ্যালাউ করেনি, কারণ তাজদার চায়নি। ডাক্তার সর্বপ্রথম খুশির সংবাদটা তাজদারকেই দিল। তাজদার সিদ্দিকী ঠিক এই ভয়টাই পাচ্ছিল কেন যেন। সে অবশ্যই খুশি হয়েছে এতে, কিন্তু আর কাউকে খুশি হতে দেয়নি। সে ডাক্তারকে বলেছে বিষয়টা গোপন করতে। ডাক্তার চলে যেতেই তাজদার ঠোঁটের কাছে হাত রেখে ভাবুক দৃষ্টিতে সায়নার মুখের দিকে চেয়ে রইল। সত্যিটা কাউকে জানতে দেওয়া যাবে না, কিন্তু নিজের গর্ভে একটা বীজ বেড়ে উঠেছে, সেটা সায়না বুঝতে পারবে না। না, তাকে কিছু একটা করতে হবে। বুঝতে দেওয়া যাবে না। সায়নাকে সে শর্ত দিয়েছিল, বেবি নয় তো লন্ডন যাত্রা। তাকে কিছু একটা করতে হবে। সায়না না জানার জন্য তাকে যা যা করতে হয় সে তাই তাই করবে। এরই মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে। সায়না একটু একটু করে আইএলটিএস এর প্রস্তুতি নিচ্ছিল। এতে তার দায়সারা ভাব দেখা যায়নি। সে সিরিয়াসই ছিল। সায়নার পাসপোর্ট চলে এসেছে তাজদারের হাতে। আইএলটিএস রেজিস্ট্রেশন কমপ্লিট করেছে। সায়না গত 2-2.5 মাস ধরে ভালো মতো প্রিপারেশন নিচ্ছে, কিন্তু কনফিডেন্স পাচ্ছে না। স্পিকিংয়ে সে দুর্বল। বুঝতে পারলেও বলাটা তার জন্য সহজ হচ্ছে না। তৌসিফ তাকে বলেছে অতিরিক্ত চিন্তা না করতে, তবুও চিন্তা হচ্ছে না। তাজদার সিদ্দিকীও তাকে বলেছে মনে সাহস রাখতে। আরও 2 মাস সময় আছে তাজদারের হাতে। এরই মধ্যে লন্ডন ব্যাক করতে হবে। ঝিমলিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাড়ির সবাই ওখানে চলে গেছে। বাড়িতে সায়না একা। তাসনুভা রাতে আসবে। সায়নার সাথে টুকটাক কথা বলে, তাও প্রয়োজনে। তাজদার বাড়ি আসছে বলছে ফোনে, কিন্তু এখনও আসার নাম গন্ধ নেই তার। সায়না রান্নাঘরের কাজ শেষ করে আরেকটু বই খুলল। ইংরেজি নিয়ে তার অনেক ভয় ছিল। এই পরীক্ষা দেওয়ার সাহস তাকে তাজদার সিদ্দিকী জুগিয়েছে। নয়নে মনে হয় না সে কোনোদিনও এত সাহস দেখিয়ে আইএলটিএস দেওয়ার নাম নিতে পারত। এই সাবজেক্টটাকে সে আগে কত ভয় পেত, এখন বেশ মজাই লাগে। এজন্য স্যারেরা বলতেন ইংলিশের মজা যে বুঝতে পেরেছে এটাই তার প্রিয় সাবজেক্ট হয়ে গেছে। সায়নাকে বলা হয়েছে আয়নার সামনে দাঁড়িয়ে স্পিকিং প্র্যাকটিস করতে। সে তাই করছিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে প্রশ্ন করছিল, আবার নিজেই উত্তর দিচ্ছিল। টানা 2 মিনিট কথা বলতে পেরে সে খুশিতে লাফিয়ে উঠল। গলায় ওড়না ঝুলিয়ে ঘুরতে ঘুরতে বলল, ইয়ে, পেরেছি পেরেছি। তারপর তাজদারের মতো গম্ভীর গলায় বলল,
সায়না মমতাজ নো হাঙ্কি পাঙ্কি প্র্যাকটিস এগেন বলেই চোখে মুখে তাজদারের একটা ভাইব এনে মোটা গলায় বলল, ইউ নো সায়না মমতাজ, ইংলিশ ইজ জাস্ট এ ওয়ে টু কন্টিনিউ ইট, সো ডোন্ট ওয়ারি টু মাচ অ্যাবাউট ইট। বলা শেষে সায়নাম আয়নায় তাকিয়ে মুখ মোচড় দিয়ে বলল, ভ্যাঁ ভ্যাঁ। তাজদার দরজার কাছে এসে দাঁড়িয়ে তার কাণ্ড কারখানা দেখে হতভম্ব হয়ে গেছে। সায়না মমতাজ কোনোদিনও এই রূপে তার সামনে আসেনি। তার সামনে যেন একটা আলাদা খোলস পড়ে থাকে। সে অনেকক্ষণ আড়ালে দাঁড়িয়ে চুপচাপ সায়নাকে দেখল। সায়না ভোকাবুলারির মুখস্থ করতে করতে ঠোঁটের লিপস্টিক দিল, কপালে কয়েকটা চুল নামিয়ে তার আঙ্গুল পেঁচিয়ে পেঁচিয়ে কোকড়া করে দিল। তারপর নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখল, ওড়নার কাঁধে ঝুলিয়ে দিল, গলায় ঝুলিয়ে দেখল, মাথায় ঘোমটা দিয়ে দেখল, লাজুক লাজুক হাসলো, আবারও মুখে মোচড় দিল, জিহ্বা বের করে দেখল, কিছুক্ষণ পর আবার চোখে কাজল দিল, হাতে চুড়ি পরল, চুড়িগুলো নাড়াচাড়া করলো হাতে পড়ার পর, সামনের চুল ফেরালো, কানের পাশে কয়েকটা ফুল গুজলো। তাজদারের কাছে সবটা অবিশ্বাস্য লাগছে। সায়না মমতাজ তাকে নিজের স্বরূপটা দেখায় না কেন? সে হুট করে এসে পড়েছে এমনভাবে ঘরে ঢুকে এলো দরজা ঠেলে। সায়নার সাথে সাথে ফুল ছড়িয়ে ফেললো, ওটা দিয়ে ঠোঁট মুছে ফেললো হালকা করে, চুড়ি খুলতে খুলতে বলল, ভাবির অবস্থা এখন কেমন? তাজদার তাকে পিট করে দাঁড়িয়ে ঘড়ি খুলতে খুলতে বলল, তেমন ভালো না। সায়না একটু চিন্তিত হলো, বলল, কফি আনবো? আমি করে নেব। কেন? আমি করে আনছি, দুধের বোতল বের করে রেখেছি, কি মনেও পড়ছে না। সে বেরিয়ে গেল। কফিটা নিয়ে কিছুক্ষণের মধ্যেই হাজির হলো। তখন তাজদার ওয়াশরুমের ভেতর, মুখে ঘন ঘন পানির ঝাপটা দিয়ে সে আয়নার দিকে তাকালো। অপরাধীর মতো দেখাচ্ছে তাকে। এটুকু অপরাধ তাকে করতেই হবে। সায়না কফিটা রেখে বিছানার উপর থাকা রিমোটটা হাতে নিল। তার রিপোর্ট ওই দিন চেক আপ করিয়ে এসেছিল, রিপোর্টটা আজ নিয়ে এসেছে তাজদার। সায়না রিপোর্ট বের করে দেখল, হরমোনাল ইমব্যালেন্স, পলিস্টিক্স ওভারিয়াস সিনড্রোম, পেট ব্যথা, মাসিক অনিয়ম এইসবের লক্ষণ। ছোট থেকে অপুষ্টিজনিত ভুগেছিল সে। বয়ঃসন্ধিকালে তার জীবনে অনেকটা দেরিতেই এসেছিল। তার পিরিয়ড হয়েছে অনেক দেরিতেই। অনেকে তো বলেছিল কোনোদিন হবেই না, বেটা ছেলেদের মতো সে হবে। যদিও পরে হয়েছে, কিন্তু তখন থেকে তার পিরিয়ড অনিয়মিত। মা তো সারাক্ষণ ভয়ে থাকতো বাচ্চা কাচ্চা হবে না এই নিয়ে। এখনও সেই ভয়টায় পান উনি। সায়না কখনো এইসব নিয়ে এতটা ভাবতো না, কিন্তু আজ চোখটা কেমন ঝাপসা হয়ে উঠল তার। তাজদার সিদ্দিকের কাছে এই বিষয়টা বিরক্তিকর হয়ে উঠবে না তো? তাজদার ওয়াশরুম থেকে বের হয়ে খেয়াল হতেই সে চোখের জল আড়াল করে নিল। তাজদার তার হাত থেকে রিপোর্টটা নিয়ে বলল, পড়ায় ফোকাস করা দরকার। সায়না চুপ করে রইল। তাজদার মাথাটা মুছতে লাগলো। সায়না তার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, রিপোর্টে কি লেখা? স্পষ্ট বুঝতে পারছি না, যদি আপনি একটু বলতেন। সে তাজদারের মুখে সবটা শুনতে চায়। এই বাচ্চা হবে না এই সব নিয়ে সে কি ভাবে, তার মতামত কি? কারণ উনি নিজেই তো বিয়ের শুরু থেকে বাচ্চা বাচ্চা করছিল। তার স্পষ্টভাবে বলল, তোমার হরমোনাল প্রোফাইল পরীক্ষা করা হয়েছে, অনিয়ম দেখা গেছে, গর্ভধারণ সম্ভব নয় বলেছে। মানে সবাই যা ভাবছে তা ভুল। ক্লিনিক্যাল কমপ্লিকেটগুলো তো মিলেই যাচ্ছে, তাই না? হু, রিপোর্ট বলছে তোমার গর্ভাশয় স্বাভাবিক আকারের, ওভারি সামান্য সিস্টিক, ফলোপিয়ান টিউব ব্লক নয়, হালকা হাইথরয়েডিজম আছে, মানে গর্ভধারণের সম্ভাবনা কম, আর হালকা গ্যাস্ট্রিক ইরিটেশন আছে, কোনো গুরুতর সমস্যা নেই। আমি এসব নিয়ে ভাবতে চাই না, বাড়ির কাউকে যদি কিছু বলতে হয় আমি বলবো। সায়না ঢোক গিলে বলল, কিন্তু বড় আম্মু বলছে। বলবেই, সবাই সেটাই ভাবেছে। সম্ভাবনা কম বলেছে, একেবারে হবে না সেটা তো বলিনি। এইসব নিয়ে মাথা ব্যথা কি আছে? ইউকে গিয়ে ট্রিটমেন্ট করাবো, আর একটা মাস সময় মাঝখানে। এখন ফোকাস করো, অন্যদিকে চলে গেলে সমস্যা। সায়না চুপ করে রইল। প্রেগনেন্সি কিট আনতে বলেছিল সে, এখন জিজ্ঞেস করতেও লজ্জা লাগছে। তাজদারের ফোনে কল এলো। সে ফোনটা রিসিভ করে কানে তুলে বলল, হ্যাঁ বল। তৌসিফ ওপাশ থেকে বলল, আরেকটা সিদ্দিক সাহেব এসেছে। আলহামদুলিল্লাহ, সুস্থ আছে দুজনেই? হ্যাঁ আছে, তুমি কাল সকালে এসো। সায়নার রিপোর্ট এসেছে কিনা জিজ্ঞেস করেছে বড় মা। হ্যাঁ এসেছে, বাড়িতে আসুক বলবো সবাইকে।
ফোন রাখার পর সায়নার দিকে তাকালো সে, বলল ছেলে হয়েছে। সায়না আলতো করে হাসলো, ভাবি আর বাচ্চা সুস্থ আছে। হোম। তাজদারের কথার ধরন দেখে সায়না চুপচাপ রইল। তাজদার কফিটা শেষ করতে করতে তার দিকে তাকালো এক পলক। সায়নার মুখটা কালো হয়ে গেছে। তাজদার চোখ সরিয়ে নিল দ্রুত। এত অস্থির লাগছে কেন? সে কফিটা শেষ করে দ্রুত বেরিয়ে এলো। সায়না সেটা খেয়াল করলো। বাচ্চা আসবে না এটা শোনার পর তাজদার সিদ্দিকীর আচরণে পরিবর্তন এসেছে। আগের মতো মজা করছে না, নইলে বাইরে থেকে এসে সায়নার গালে আর অথবা কোমরে একটা চিমটি মাস্ট। সায়নার দম বন্ধ লাগছে, চোখ ঝাপসা হচ্ছে। এমন না যে তাজদার সিদ্দিকীর অ্যাটেনশন পাওয়ার জন্য সে মরিয়া হয়ে উঠেছে, কিন্তু সারা জীবন এমন একটা মানুষের সাথে সে কি করে কাটাবে যে বাচ্চা হবে না শুনে সাথে সাথে আচরণ পাল্টে ফেলেছে। শায়না দরজা বন্ধ করে কেঁদে নিল। তার কান্নাগুলো চার দেয়াল ছাড়া কারোর দেখার অধিকার নেই। তারপর আবারও সে পড়ায় ডুব দিল। ইউকিতে নিশ্চয়ই ভালো ট্রিটমেন্ট আছে। নিজের ভাবনায় সে নিজেই আশ্চর্য হলো পরে। তার জীবনের লক্ষ্য উদ্দেশ্য রাতারাতি পাল্টে গেল। এখন মনে হচ্ছে মা হওয়াটাই তার জীবনের সবচেয়ে বড় অর্জন হতে পারে। আর হতে না পারলে যত্নবান তাজদার সিদ্দিকীকে আর পাওয়া যাবে না। ভাবতে ভাবতে তার চোখ আবারও ভিজে উঠল। তাজদার ঘরে ঢুকলো, বলল, মমতাজ, ছাদে চলো। সায়না দ্রুত চোখ মুছে নিল। তাজদার তাকে কিছু বলতে না দিয়ে টেনে নিয়ে গেল ছাদে। রাতের আকাশটা স্বচ্ছ। দূর থেকে নেড়ি কুকুরের ডাক ভেসে আসছে। সায়না এত সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে হাঁপাচ্ছে। খুব কষ্ট সিঁড়ি বেয়ে ছাদে ওঠা। তাজদার তাকে আচমকা পাজা কোলে করে তুলে নিল। সায়না তার গলা জড়িয়ে ধরে তার মুখের দিকে তাকালো। তাজদার উঠতে উঠতে বলল, পার্ট অফ দ্য এক্সারসাইজ। সায়না কথাটা শুনে আলতোভাবে হাসার চেষ্টা করলো। হঠাৎ তাজদারকে প্রশ্ন করলো, আপনার কি আমাকে বিয়ে করে আফসোস হচ্ছে? তাজদার তার মুখের দিকে তাকালো না, অন্যদিন চোখের দিকে তাকিয়ে কথা বলে। সায়না না তাকালে সায়নাকে জোর করে তাকাতে বাধ্য করে। আজ তার আচরণ এত অস্বাভাবিক। আমি কোনো কিছু নিয়ে আফসোস করি না। সত্যি করেন না? যা নিয়ে করি তা প্রকাশ করি না। আপনি নিজের অজান্তেই তা প্রকাশ করে দেন। তাজদার এতক্ষণ পর তার মুখের দিকে তাকালো। ছাদে এসে পড়ায় সায়না তার কোল থেকে নেমে গেল। চাহনিটা বেশ ক্ষণ স্থির হতে পারল না। ছাদে তারা অনেকক্ষণ ছিল। পাশাপাশি দাঁড়িয়ে আকাশের চাঁদ তারাগুলো দেখল। পাশাপাশি দাঁড়িয়েও চাঁদের মতো নিজেদের নিঃসঙ্গ মনে হলো। সায়না কেবল আনমনে দাঁড়িয়েছিল চুপ করে। তাজদার তার পেছনে এসে দাঁড়ালো। সায়না কিছু বুঝে ওঠার আগে তার ঘাড়ে আর কান আর গলার পাশে মুখ ডুবিয়ে চুম্বন করে বলল, আমি এই সায়না মমতাজকে চাই না। সায়না শাড়ি আঁকড়ে ধরল দু হাতে। তাজদার তার পেছন থেকে সরে গিয়ে রেলিংয়ে দু হাতে ভর দাঁড়িয়ে রইল। সায়না তার দিকে চেয়ে রইল। এই সায়না মমতাজকে চায় না মানে? আর এক মুহূর্ত সে দাঁড়ালো না। এত সত্যি একটা কথা এভাবে বলে দিতে পারলো? 2-3 দিন পর ঝিমলিকে নিয়ে আসা হয়েছে। বাড়িতে উৎসব উৎসব আমেজ। মেহমান আসছে একের পর এক। শাহিদা বেগম এসে সায়নার হাত ধরে বললেন, শানু, ডাক্তার দেখাসনি? সায়না বলল, ডাক্তার বলেছে কোনোদিন মা হতে পারবো না। আমাকে জ্বালিও না তো আম্মা। মেহমান সামলাতে গিয়ে সবাই নাস্তানাবোধ। তাজদার অসম্ভব বিরক্ত। সায়না একবার ঘরে আসতেই সে দরজা বন্ধ করে দিয়ে সায়নাকে বলল, কি সমস্যা সায়না? পড়ার টেবিল ছেড়ে এই সব কি? সায়না বলল, আমাকে নিয়ে যাবেন সাথে করে? তো ওই দিন ছাদে যে বললেন আমাকে চান না। তাজদার বিরক্ত হয়ে বলল, তোমার সাথে কোনো কথাই বলবো না আমি। যা, ঝিগিরি করো, যাও। সায়না যাওয়ার সময় বলল, আপনাকে একটা সত্যি কথা বলবো। কি? আপনাকে ডার্ক ব্লু রঙের শার্টে খুব মানায়। তাজদারের কুঞ্চিত কপাল মসৃণ হয়ে এলো। সে ঝট করে সায়নার হাত ধরে ফেলল, বলল, দ্যাটস মিন আমাকে অন্য শার্টে ভালো লাগে না? আপনাকে সব শার্টেই ভালো মানায়। তাজদার তার হাত ছেড়ে দিল। সায়না বেরোনোর সময় দেখল তাজদার সিদ্দিকী আয়নায় নিজেকে দেখছে। সায়না আলতো হেসে বেরিয়ে গেল। রান্নাঘরে যেতেই মনে হলো ভাতের মাঠটা কেমন গন্ধ ঠেকছে তার। IELTS পরীক্ষা আগের দিনই সায়নার ভীষণ জ্বর এলো। জ্বর নিয়ে সে পরীক্ষা দিয়েছে। কতটা ভালো করেছে নিজেও জানে না, কিন্তু খুব ডিপ্রেশনে ছিল সে। তাজদার তাকে ভরসা জুগিয়েছে, সান্ত্বনা দিয়েছে ভালো কিছুই হবে। সায়নার বোনের বাড়িতে দাওয়াত দিয়েছে তাদের। তাজদার যেতে পারবে না বলে দিয়েছে।
সে সায়নাকে কোথাও যেতে দিতে চাইছে না। এটা নিয়ে সায়নাদের বাড়িতে বেশ গন্ডগোল লেগে গেছে। সায়নার বড় বোন বলেছে, তোমাদের ছোট জামাইকে জীবনেও আর দাওয়াত দেব না আম্মা, দেখে নিও। কোনো যোগাযোগও রাখবো না, এত হ্যাডামলা মানুষের দরকার নেই আমাদের। শাহিদা বেগম সায়নাকে সবটা বলল। সায়না অসুস্থ ছিল, তাই শান্তভাবে বলল, তুই তো জানি শুনি কেমন, আমি এখানে কি করব বল। আমাকে বলেছে আমি হুট করে গিয়ে একদিন ঘুরে আসব, দাওয়াত লাগবে না। আপা খেপে গিয়ে বলল, দরকার নেই আসার, তোর বড়লোক জামাই না এলেও চলবে, তুইও আসিস না। সায়নার IELTS স্কোর সন্তোষজনক আসেনি, তবে এইটুকু যথেষ্ট ছিল স্পাউস ভিসার জন্য। তাজদার সকাল থেকে তাকে ব্যঙ্গ করে যাচ্ছে। এটা কোনো স্কোর হলো? তোমাকে গাইড করায় আমি রীতিমতো অপমানিত বোধ করছি। ভালো স্কোর আনতে পারলে আমার নাম হতো। এখন এত বদনাম নিয়ে আমি ঘুমাবো কি করে? বরকে সময় না দিয়ে এত পড়াশোনা করে কি লাভ হলো? সায়না চুপ করে দেখে যাচ্ছে, ইচ্ছে করে তাকে রাগাতে চাইছে। এই স্কোর তার জন্য অনেক বেশি, অনেক অনেক বেশি। তাজদার বকবক করছিল ঘরময় পায়চারি করে করে। সে ভীষণ হতাশ হয়েছে। স্টুডেন্ট বউ বলে বেঁচে গিয়েছে, অন্য কেউ হলে আজ মায়ের একটাও মাটিতে পড়তো না। সায়নার বাবা মিষ্টি পাঠিয়েছে বাড়িতে। সায়না দুটো মিষ্টি প্লেটে তুলে নিয়ে এই ঘরে এলো। তাজদারকে বলল, নিন মিষ্টি খান, আব্বা পাঠিয়েছে। তাজদার ঘাড় ফিরিয়ে তাকালো, প্লেটে থাকা মিষ্টির দিকে তাকিয়ে বলল, মিষ্টি? সায়না আলতো হেসে বলল, হুম, পাশ করেছি না। সে মিষ্টি কেটে তাজদারের দিকে বাড়িয়ে দিল। তাজদার চামচটা তার দিকে ঠেলে দিল। সায়না মিষ্টিটুকে খেয়ে নিল কপাল কুঁচকে। তাজদার বলল, মিষ্টি মুখ তোমার করা জরুরি কেন? কারণ খুশিটা তোমার বেশি। সায়না একটু মন খারাপ করে বলল, আপনার তো জানা উচিত যে আমি ইংরেজিতে অতটাও ভালো না। এত স্কোর পেয়েছি, এটাই আমার কাছে অনেক। তাজদার আর কোনো কথা বলল না। সায়না বলল, মিষ্টি খাবেন না? তাজদার মিষ্টি খেলো। শান্তা জানতে চাইল, মজা? মিষ্টি যেমন হয়। সায়না মুখ মোচড় দিয়ে চলে গেল। সায়নাদের বাড়িতে তার বড় আপা মেজো আপা এসেছে, সায়নাকে যেতে বলেছে। সায়না তিতলিকে নিয়ে ওই বাড়িতে গেল বিকালের দিকে। আফসার সাহেব মেয়েকে দেখে জড়িয়ে ধরলেন, বললেন, মাঝে মধ্যে তো আসতে পারিস রে মা। সায়না কিছু বলল না। কেন সে আসে না সেটা সবাই জানে। পুডিং খাওয়ার সময় সায়না বলল, আম্মা, ডিমের গন্ধ লাগছে বেশি, এসএনএস দাওনি? তিতলি খেতে খেতে বলল, কই, তেমন গন্ধ লাগছে না তো। সায়না বলল, না লাগছে। তাহলে তুমি খাও সব। নুডলসেও ডিম দিয়েছিল শাহিদা বেগম। সায়না বলল, নুডলসেও ডিম দিয়ে ভরিয়ে দিয়েছে আম্মা। শাহিদা বলল, তোর হয়েছেটা কি বলতো? দাদিমা হেসে বলল, কাজ সারছে মনে হয়। বলেই তিনি ঠোঁট টিপে হাসলেন। সায়না একটু রেগে তাকালো। শাহিদা বেগম চবর্গীয় শব্দ করে বললেন, আহা আম্মা, আপনি ওকে খোঁচায়েন না। সায়না মন খারাপ করে দেখে বড় আপা মেজো আপা বলল, আল্লাহ চাইলে অসম্ভব সম্ভব হয়, এগুলো কোনো সমস্যা না, বিদেশে ভালো চিকিৎসা আছে, তাজ ভাই চিকিৎসা করাবে, চিন্তা করিস না। বড়তুল ভাই এসে বসলো তাদের সাথে। বসতে বসতে বলল, শানু, পড়ালেখা তাহলে ছেড়েই দিয়েছিস? সায়না চুপ। তিতলি মনে মনে বলল, আবার খোঁচা দিচ্ছে দেখো। বড় আপা বলল, ওখানে পড়ার সুযোগ হলে ভর্তি হয়ে যাস। সায়না খেতে 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 লাগলো চুপচাপ। শাহিদা বেগম বলল, রাতে খেয়ে যাবি? সায়না তিতলির দিকে তাকালো। তিতলি হাসলো, বলল, থাকগে, ভাইয়াকে পরে বুঝিয়ে বলবে। শাহিদা বেগম রান্না করেছিল মাটির চুলায়। বেশি রান্না করতে হলে উনি মাটির চুলায় রান্না বসেন, গ্যাসের চুলায় বড় পাতিল বসান না। সায়না মায়ের পাশে বসে বসে রান্না দেখলো, কথাবার্তা বলল। শাহিদা বেগম সাহস দিলেন, বললেন, তাহাজ্জুদ পড়িস নিয়মিত, আল্লাহ ফিরাবেন না। এগুলো নিয়ে টেনশন করিস না শানু। জামাই কিছু বলেছে? সায়না দুই পাশে মাথা নাড়ল। মায়ের সাথে গল্পগুজব করার সময় সে পেঁয়াজের বাটিটা সামনে থেকে সরিয়ে রাখলো। কাঁচা পেঁয়াজের গন্ধটা অসহ্য লাগছে। ভাতের মার উঠতেই সায়না সেখান থেকে চলে গেল। মশলা কষার ঘ্রাণটাও নিতে পারছে না সে। শাহিদা বেগম তার আচরণ দেখে চিন্তিত হলেন। সায়না রাতে খেয়ে দিয়ে বাড়ি যাওয়ার সময় দেখলো তাজদার উঠানে দাঁড়িয়ে আনিসের সাথে কথাবার্তা বলছে। বাচ্চারা ছোটাছুটি করছে তাদের আশেপাশে। তাসনুভা ফোনের ছবি দেখতে দেখতে তৌসিফের সাথে কথাবার্তা বলছে একপাশে দাঁড়িয়ে। কাল তাকে 15টা ড্রেস পরে শ্যুট করতে হবে। তৌসিফ থাকবে ক্যামেরাম্যানের দায়িত্বে। সায়নাকে দেখে তাজদার ঘাড় ফিরিয়ে তাকালো। সায়না তার পাশ কেটে বাড়িতে ঢুকে পড়ল তিতলিকে নিয়ে। ঘরে গিয়ে থ্রি পিসটা পাল্টে নিল, একটা কট সেট পরলো আরাম দেখে।
চুলটা বেঁধে ঘরটা গোছগাছ করছিল। অমন সময় তাজদার ঘরে পা রাখলো, রকিং চেয়ারে বসলো আরাম করে। সায়না প্রেসক্রিপশনগুলো ছবি তুলছিল ফোনে। ভাবি দেখাতে বলেছে। তাজদারের দিকে ফিরতেই দেখলো তার কাজ দেখছে চুপচাপ। সে জানতে চাইলো, কিছু বলবেন? তাজদার বলল, হ্যাঁ। কি? প্রেসক্রিপশনের ছবি যাকে পাঠাচ্ছ তাকে বলে দেবে তোমার ব্যাপারে ওদের চাইতে আমি বেশি কনসার্নস। সায়না বলল, তারা সেটা জানে, তাও দেখতে চেয়েছে। সায়না ছবি তুলে পাঠিয়ে দিল। তাজদার গম্ভীর মুখে গটগট পায়ে হেঁটে ঘর থেকে বেরিয়ে গেল। সায়না বলল, আশ্চর্য, কি হয়েছে আপনার? তাজদার জবাব দিল না। সায়না তার পিছু পিছু কিছু দূরে এসে হঠাৎ একটা চিৎকার দিয়ে বসে পড়ল পা ধরে। তাজদার হন্তদন্ত পায়ে হেঁটে এলো, সামনে বসে বলল, কি হয়েছে দেখি। সায়না তার মুখের দিকে তাকিয়ে বলল, কিছু হয়নি। তাজদার রেগে তাকালো। সায়না বলল, যতটা পথ হেঁটে এসেছি ততটা পথ এবার আমাকে নিয়ে আসুন। মানে? মানে কোলে তুলে ঘরে দিয়ে আসুন। পারবো না। তাহলে আমিও এভাবে পা ধরে বসে থাকবো। সবাইকে বলবো আপনি ধাক্কা দিয়েছেন। হোয়াট ননসেন্স মমতাজ! আমি এরকমই, কোলে নিন। তাজদার তাকে কোলে তুলে নিয়ে ঘরের দিকে যেতে যেতে বলল, যখন নিতে চাই তখন তুমি উঠবে না, যখন নিতে বলবো তখনই নেবেন। আপনি পঙ্গু হয়ে গেলেও। মগের মুল্লুক, হ্যাঁ তাই। বেয়াদব। আপনি বেয়াদবের পর। সেটাই কাল হয়েছে, আরও হোক। সায়নাকে বিছানায় বসিয়ে দিল সে। সায়না বলল, একটা কথা স্পষ্ট করে বলে দিই, যদি কখনো মনে হয় আমাকে সহ্য হচ্ছে না, দয়া করে সত্যিটা বলে দিবেন। আমার খুব উপকার হবে। আমি আপনাকে ছেড়ে চলে যাব। এবার যান, দরজাটা টেনে দিবেন। তাজদার বেরিয়ে গেল দরজাটা আরো ভালো করে মেলে দিয়ে। সায়না চিৎকার করে বলল, টেনে দিন বলছি। পারবো না। সকালে ঝিলমির বাচ্চাটাকে কোলে নিয়ে সায়না নিজের ঘরে নিয়ে এসেছে। কাকিয়ার কোল পেয়ে সে একদম শান্ত হয়ে শুয়ে আছে। সায়না তার নাকের ডগায় চুমু খেয়ে বলল, কি ভালো সোনা বাবাটা। তিতলি এসে বলল, ওকে আমি আর কোলেই নেব না, খালি গরম গরম হিসু করে। সায়না হেসে বলল, বাবা, এবার থেকে একটু ঠান্ডা ঠান্ডা হিসু করবেন কেমন? তিতলি হেসে উঠে বলল, আচ্ছা শোনো না, বাবুর একটা বোন লাগবে কিন্তু হুম। সায়নার ঠোঁট থেকে হাসি মুছে গেল। সে মৃদুস্বরে বলল, বুঝলাম। তিতলি বলল, বাবু ওই দেশে হবে নাকি? তাহলে তো বড় হওয়ার পর ওকে দেখব। তুমি চলে গেলে আমি কিন্তু খুব একা হয়ে যাব। বড় ভাবি আছেন। আছেন, কিন্তু উনিও ঢাকায় চলে যাবেন। তুমি শ্বশুর বাড়ি চলে যাবে। সেটা আর হবে না। ওই নুভার বাচ্চা বিয়ে না করলে আমার বিয়ে অসম্ভব। সায়না বলল, বড় বোনকে এভাবে বলে নাকি কেউ? তিতলি বলল, আমি বলি, বজ্জাতটা বিয়ে করবে না মানে করবে না। নিজে চিরকুমারী থাকবে, আমাকেও রাখবে। তাজদার ঘরে ঢোকার সময় সায়নার কোলে বাবুকে দেখলো। সায়না তাকাতেই চোখ সরিয়ে নিল। সায়না বাবুকে নিয়ে তার সামনে গিয়ে দাঁড়ালো, বলল, আপনি কোলে নিয়েছেন ওকে? হ্যাঁ। আরেকটু নিন। সায়না জোর করে তার হাতে বাচ্চাকে দিল। তারপর বলল, এটাকে জানো? চাচ্চু। চেনো চাচ্চুকে? চাচ্চুর কোলে চড়েছ? সায়না বকবক করে চলছিল বাচ্চার সাথে। তাজদার তার মুখের দিকে চেয়ে রইল। মনে মনে বিশাল আক্ষেপ করে বলল, খুশির খবরটা যদি তুমি জানতে। সায়নার খাওয়া দাওয়ার বাছি গন্ধ সইতে না পারা, অল্পতেই হাঁপিয়ে ওঠা, কিছুক্ষণ পরপর ঘরে গিয়ে শুয়ে থাকা, বিষয়গুলো রওশনারা আর জোহরা বেগম খেয়াল করেছেন কয়েক সপ্তাহ ধরে। ওনাদের অভিজ্ঞ দৃষ্টি ফাঁকি দেওয়া অসম্ভব। আনোয়ারা বেগম বসে নাস্তা খাচ্ছিলেন। ওনারা তখন সেটা বলাবলি করছিল। সায়না রান্নাঘরে ঢুকতেই সবার কথা থেমে গেল। কাপে চা ঢেলে আনোয়ারা বেগমের সামনে রাখলো সায়না। আনোয়ারা বেগম বললেন, তুমি খেয়েছো? নাস্তা খেতে ইচ্ছে করছে না, পরে খাবো। সকাল থেকে কেউ খালি পেটে থাকে? সায়না উত্তরে কিছু বলল না। রওশনারার দিকে তাকিয়ে বলল, বড় আব্বুর জন্য চা নিয়ে যেতে বলেছে। সবার চা হবে কি না দেখো, না হলে আবার বসাতে হবে। বড় আব্বু আর মেজো আব্বুকে দিয়ে আসি, যাও। সায়না চা নিয়ে চলে গেল। তাসউদ্দিন সিদ্দিকীর সামনে চায়ের টেরে রাখতেই উনি সায়নার দিকে তাকালেন, কথা থামিয়ে প্রশ্ন করলেন, ভিসার কাগজপত্র কখন আসছে? চলে আসবে শীঘ্রই। ও, তো আমাদের কিছু বলনি এখনো তোমাকে নিয়ে যাওয়ার ব্যাপারে? সায়না বলল, আজ বাড়ি ফিরলে জিজ্ঞেস করে নিয়েন। তোমাকে কিছু বলেনি? স্পষ্টভাবে কিছু বলেনি। তৈয়বুদ্দিন সিদ্দিকী বললেন, তুমি বলনি 3-4 বছর পরে যেতে পারবে? সায়না চুপ করে রইল। বাড়ির সবাই উপস্থিত ছিল তখন। সবাই এক এক কথা বলছিল। সায়না চুপ করে শুনল। তাসনুভা সবার কথা শুনে বিরক্ত হয়ে বলল, ওর লাইফ ওর ডিসিশন।
তোমরা কেন ওকে এটা ওটা শিখিয়ে পড়িয়ে দিচ্ছ আমি বুঝতে পারছি না। ওর কি মুখ নেই? কথা বলতে জানে না? ও ওর জায়গায় স্থির থাকলে ভাইয়া কি করে ওকে সরাবে? ওর যেতে ইচ্ছে না করলে অনার্স কমপ্লিট করার ইচ্ছে থাকলে যাবে না। ব্যাস, এখানে এত কথা কিসের? রসনারা বলল, আচ্ছা এত কথা বাড়িয়ে লাভ নেই। সায়না, তুমি ওকে বলে দিও তুমি যাবে না। এখনো সংসার সব কাজবাজ জানো না। একা একা ওখানে সব সামলাবে কি করে? একজন মুরব্বিও নেই। তাজউদ্দিন সিদ্দিকী বলল, হ্যাঁ ওকে বুঝিয়ে বলবে, আমরাও বলবো। ওখানে ওর জায়গাটা আরও পাকাপোক্ত হোক, তারপর দেখা যাবে। কোর্স টোর্স করছো, ভালো কথা, ওগুলো পরে কাজে লাগবে। সায়না চুপ থাকতে পারল না, বলল, আমি এভাবে বললে আবারও অশান্তি তৈরি হবে। সবাই চুপ রইল। সায়না জানে অশান্তি লাগলে তখন কেউ তার হয়ে কথা বলবে না। নিজেদের ছেলেদের সামনে কথা বলার মুরুদ নেই কারো। রাতে তিতলি ঝালমুড়ি মাখাচ্ছে তৌসিফ আর সায়নার সাথে মিলে। ড্রয়িং রুমে সবাই হই হুল্লোয় মেতে আছে। তাসনুভা তার বাবা চাচার সাথে জরুরি আলাপে ব্যস্ত। রায়হানও তার কথায় মনোযোগ দিয়ে শুনছে। তার বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে কথা বলছে সবাই। তিতলি একটা বোল নিয়ে ঝালমুড়ি মাখছে ফ্লোরে বসে। তৌসিফ চানাচুরের প্যাকেট ছিঁড়ে বোলে ঢালছে। সায়না সব পেঁয়াজ মরিচ কাটাকুটি করে এনেছে। মশলার সাথে সব মিশিয়ে মুড়ি মাখাচ্ছে তিতলি। সায়না তার পাশে বসে রইল। তিতলি বলল, ব্রো, কাগজ নিয়ে আসো, কাগজে দেব সবাইকে। তৌসিফ বলল, তুই ঝালমুড়ি বেচবি? তিতলি দাঁত দেখিয়ে হেসে বলল, ইয়েস, আয় আয় ঝালমুড়ি সহ, আয় ঝালমুড়ি, কে নিবেন ঝালমুড়ি? ওই ঝালমুড়ি। তাসনুভা ধমকে উঠল, তিতলি স্টপ, কি শুরু করেছো? জরুরি কথা চলছে এখানে। তিতলির মুখ মোচড় দিল। তাসনুভা বলল, মুখ মোচড়ালো কেন? আব্বু তুমি দেখলে? ভাইয়া তুমি দেখেছো? রায়হান বলল, তিতলি সে সরি। তিতলি জিব্বা দেখিয়ে বলল, সরি। তাসনুভা আরও খেপে গেল। তাজউদ্দিন সিদ্দিকী বললেন, তুমি কিন্তু খুব দুষ্টুমি করছো। তিতলি বিড়বিড়িয়ে বলল, বিয়ে দিয়ে দাও, ভালো হয়ে যাব প্রমিস। তৌসিফ আর সায়না তার কথা শুনে একসাথে হেসে ফেলল। তৌসিফ তার মাথায় চাটি মেরে বলল, ও ভাই, এই বিয়ে পাগল নিয়ে কই যাইতাম। তিতলি বলল, তোমাকে আর ঝালমুড়ি দেব না, পায়ে ধরলেও দেব না, মারলে কেন? বলেই সে বোলটা নিয়ে দৌড় দিল। তৌসিফ তার পেছন পেছন ছুটল। তাজউদ্দিন সিদ্দিকী বলল, এরা কি শুরু করেছে? তৈয়বউদ্দিন সিদ্দিকী বলল, দুটোকেই ঘর থেকে বের করে দাও। তৌসিফ তৌসিফ বলল, আরে আমি কি করেছি? এখন সব দোষ আমার হয়ে গেল? রায়হান বলল, তুই বড় না? তৌসিফ তিতলির দিকে তাকিয়ে বলল, তোকে মাথায় তুলে আছাড় দেব একটা, হাতের কাছে পাই। তিতলি হাসতে হাসতে রসনারার ধমক দিতেই তিতলি সুরসুর করে নেমে এলো। সবাইকে কাগজে করে ঝালমুড়ি বিলি করলো। সায়নাকে দুটো দিল, বলল, একটা তোমার জন্য, আরেকটা তোমার বরের জন্য। সায়না বলল, বর খাবে এসব? কেন, তোমার বর শুধু মিষ্টি খায় নাকি? সায়না তার ইঙ্গিত বুঝে পিঠে চাপড় দিয়ে বলল, দুষ্টু। তিতলি হেসে সরে গেল। তাজদার কিছুক্ষণ পর বাড়ি ফিরেছে। সায়না দরজার কাছে এগিয়ে এসে তার হাত থেকে ফলমূলের ব্যাগটা নিয়ে নিল। বলল, আজ এত দেরি কেন? তাজদার বলল, বন্ধুদের সাথে ছিলাম। সায়না বলল, বন্ধুদের সাথে ঘুমাতে পারলেন না? তাজদার তার দিকে কপাল কুঁচকে তাকালো। সায়না তার কপালে আঘাতের মতো কিছু একটা দেখল। কপালে কি হয়েছে? কিছু না। সায়না আর কিছু বলল না। তাজদার ভেতরে আসতেই সবাই একসাথে জানতে চাইল কপালে কি হয়েছে। তাজদার বলল, একটা অটোরিকশা চলে এসেছিল, গাড়ি থেকে নামার সাথে সাথে ওটার সাথে ধাক্কা লেগেছে। সিরিয়াস কিছু না। সবাই তাকে আর কোনো রকম প্রশ্ন করল না। খেয়ে দিয়ে সবাই ঘুমিয়ে পড়েছিল। মাঝরাত তখন হঠাৎ সায়নার ঘুম ভেঙে গেল। সে দেখল তাজদার বিছানায় বসে মেঝেতে পা রেখে নিচু হয়ে কিছু একটা দেখছে। সায়না উঠে বসলো, বলল, কি হয়েছে? তাজদার তার দিকে তাকিয়ে বলল, একটু গরম পানি আনা যাবে? কি হয়েছে সেটা বলেন তো। সায়না কৌতূহলে হেঁটে এসে সামনে বসলো। দেখলো তাজদারের পায়ে মারাত্মক জখম। সায়নার গা গুলিয়ে এলো। সে গরম পানি নিয়ে এসে আচমকা বমি করা শুরু করলো। তাজদার মহা বিপদে পড়ে গেল। পায়ে ভর রেখে সায়নাকে ধরতেও পারছে না, আবার ওর বমি থামবে এমন কোনো পথও খুঁজে পাচ্ছে না। সায়নার পেট বুক খিচে গেছে, গলা তেতো পানি বের হচ্ছে। আনোয়ারা বেগম এসে দরজা ঠেলে ভিতরে ঢুকলেন, বললেন, এমা, তোমরা বর বউ এখনো ঘুমাওনি? তোমার পায়ে একই অবস্থা, বউ এভাবে বমি করছে কেন? তাজদার বলল, আকে ওকে ধরো। ভেবেছিলাম এটা তেমন সিরিয়াস কিছু হবে না, এখন দেখছি রক্ত পড়ছে।
মেবি একটা সেলাই দরকার। আনোয়ারা বেগম সায়নার পিঠে মালিশ করে দিতে লাগলো। তিতলি চলে এসেছে। আনোয়ারা বেগম বলল, যাও মলম মালটা অথবা লেবু নিয়ে এসো। রসনারা ঘুম থেকে উঠে তাজদারের ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছিলেন। সায়নার মুখে পানির ঝাপটা দিল, কুলি করালো। আনোয়ারা বেগম তার চোখ মুখ তোয়ালে দিয়ে মুছে দিতে দিতে হাসি মুখে বললেন, বুঝলে দাদু ভাই, মনে হচ্ছে আমরা খুশির সংবাদ পেতে চলেছি। সায়না হকচকিয়ে গেল। জোহরা বেগম বললেন, আমি সবার আগেই বলেছি, কিন্তু আম্মা, আপনারা আমার কথা বিশ্বাস করেননি। ওই ডাক্তারগুলো কি ফালতু কথা বলেছে কে জানে। তিতলি বলল, আমি আপুকে বলে আসি। রসনারা তাকে থামিয়ে দিলেন, না, এভাবে বলা ঠিক হবে না। সবাই সায়নাকে ঘিরে কথাবার্তা বলছিল। সায়না এক ফাঁকে তাজদারের দিকে তাকালো। সে তাকানোর সাথে সাথেই তাজদার চোখ সরিয়ে নিল। পা নিয়ে সোজা দাঁড়িয়ে পড়ল, বলল, তিতলি, তৌসিফকে ডাকো, বেরোবো। এভাবে বসে থাকলে সমস্যা হবে। সবাই এবার ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ঘর খালি হতেই সায়না তাজদারের দিকে আবারও তাকালো। তাজদার তার দিকে তাকালো না। সায়না তার মুখের দিকে চেয়ে রইল যতক্ষণ ঘরে ছিল। সকালে কাজে বেরোনোর সময়ও সায়নার সাথে কোনো রকম কথা বলল না তাজদার। সায়নার খটকা লাগছিল কেমন। সকালে এসব নিয়ে শাহিদা বেগমের সাথে বেশ কথাবার্তা বলেছিল রওশনারা। বললেন, আমি বাড়িতে এই ব্যাপারে কিছু বলতে পারবো না। তুমি যদি কিছু করতে পারো দেখো। আরেকটা ডাক্তার দেখানো উচিত ছিল। যে দেখেছে সেই বলেছে তোমাদের বইয়ের অসুখ ধরেছে, কিন্তু রিপোর্ট তো অন্য কথা বলছে। বুঝতে পারছি না। শাহিদা বেগম চালাকি করে বললেন, শানুকে একবার বাড়ি পাঠান, তাহলে আমি দেখি কিছু করা যায় কি না। রওশনারা তিতলির সাথে করে সায়নাকে পাঠালো ওই বাড়িতে। যদিও তাজদার বলেছে তার অনুমতি ছাড়া কোথাও না যেতে। বাড়িতে মেজো আপা ছিল। স্বাভাবিক কথাবার্তা, খাওয়া দাওয়া চলল। শেষের দিকে সায়নাকে ঘরে ডেকে নিয়ে সাবরিন বলল, এই কিটটা নে। সায়না কিটটা চেনে। অবাক হয়ে বলল, এটা কেন আপা? এটা দিয়ে একবার চেক দিস তো। আম্মা বলতেছিল সব লক্ষণ নাকি অন্য কথা বলতেছে। আওয়াজ করিস না, কেউ না জানতো। জানা মতে একবার দেখ, পিরিয়ড মিট গেছে না। সায়না কপাল কুঁচকে চেয়ে রইল। আস্তে করে বলল, হ্যাঁ। কিটটার দিকে চেয়ে রইল সে। সাবরিন বলল, সকালে দিস, তাহলে ভুলভাল আসবে না। তাজ ভাইকে এই ব্যাপারে কিছু বলিস না। সায়নার বুকটা ধড়ফড় করছিল তখন। তাহলে ওই রিপোর্ট ভুল আসবে কেন? সে শ্বশুর বাড়িতে চলে এলো। রাতে তাজদার বাড়ি ফিরতেই সে ধীরে সুস্থে তাজদারের সামনে গিয়ে বলল, আমার মনে হয় অন্য একটা ডাক্তার দেখানো উচিত। তাজদার কপাল কুঁচকে তাকালো তার দিকে। সায়নার চোখ সরিয়ে নিল। তাজদার চোখ থেকে পানি ঢাললো গ্লাসে। পানি খেয়ে নিয়ে বলল, তুমি আমাকে অবিশ্বাস করছো? আমি তোমাকে মিথ্যা বলেছি? না, মানে সবাই বলছে এক কথা, ডাক্তার বলছে অন্য কথা। সবাই কি বলছে? সায়না মুখ ফুটে কিছু বলল না। তাজদার বলল, ওরা কি ডাক্তার যে ওদের কথা বিশ্বাস করছো? ওরা বলল আর সেটা সত্যি হয়ে গেল? আম্মা বলেছে আপনি না দেখাতে চাইলে ভাইয়া। তাজদার গ্লাসটা শব্দ করে রাখল টেবিলে। সায়না হালকা কেঁপে উঠে গ্লাসটার দিকে ফিরে তাকালো। তার যার গর্জে বলল, তুমি আবারও ওই বাড়িতে গিয়েছো? আমার বাড়িতে যাব না আমি? না, যাবে না। আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যাবে না। কথাটা সায়নার ভালো লাগেনি। তাই সে তাকে আর কিছু বলল না। রাতে তার ঘুম হলো না। পাশে ঘুমিয়ে থাকা তাজদার সিদ্দিকীর মুখের দিকে কিছুক্ষণ চেয়ে রইল সে। পাটা দেখল, কপালের ক্ষতটাও দেখল। তারপর গ্লাসে পানি ঢেলে পানি খেয়ে গলা ভেজালো। তারপর ফোনটা হাতে নিয়ে স্পরস গ্রুপে একটা পোস্ট করলো। কমেন্টে সবাই আম্মা আর বড় আম্মার মতো বলল, এটা আপনার বরের চালাকি হতে পারে আপনাকে দমিয়ে রাখার জন্য, কিংবা পড়াশোনা থামিয়ে ইউকে নিয়ে যাওয়ার জন্য। এখন এমন রিপোর্ট বানানো যায়। আপনি বাপের বাড়ি চলে যান, ভালো একটা ডাক্তার দেখান, আর রিপোর্ট ভুল হলে আপনি ওই ডাক্তারের নামে মামলা করবেন, আর আপনার হাজব্যান্ডকে কি করবেন সেটা আপনার ব্যাপার। সায়না সকাল সকাল ঘুম থেকে উঠে প্রেগনেন্সি টেস্ট করলো। থরথর করে কাঁপছিল তার হাত জোড়া। রেজাল্ট পজিটিভ দেখে চোখ থেকে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ল তার গাল বেয়ে। ওয়াশরুম থেকে বেরোনোর শক্তি পর্যন্ত হারিয়ে ফেলেছে সে। যে মানুষটাকে এত তাকে এত জঘন্য একটা মিথ্যা কথা বলতে পারে, তার বাচ্চার মা হতে পারবে না ভেবে সে ক্ষণিকের জন্য আফসোসে মরে যাচ্ছিল। বুক ভাঙা কান্নায় ভেঙে পড়ল সে। তাজদারের ঘুম ভাঙতেই কপাল আর পায়ে হালকা চিনচিন ব্যথার টান অনুভব করলো। ধীরে ধীরে চোখ মেলে চারপাশটা দেখল। বিছানার চাদরে কুঁচকে আছে।
সে হাত বুলালো, বুঝলো অনেকক্ষণ আগেই ঠান্ডা হয়ে গেছে, তার মানে সায়না উঠে গেছে অনেক আগে। আলসেমি ভরা ভঙ্গিতে আড়মোড়া ভেঙে তাজদার পা নামালো। ভারী শরীর ধীর পায়ে ওয়াশরুমের দিকে গেল। মুখে পানি ছুঁড়ে যখন সামান্য সতেজ হলো, তখনই তার চোখ হঠাৎ থেমে গেল সিনকের পাশে রাখা ছোট্ট বক্সটার দিকে। প্রেগনেন্সি কিট। চোখ বড় বড় হয়ে গেল তার, চক্ষু ছানা বড়া। সাদা প্লাস্টিকের সরু দাগটার উপরে লাল দাগ, স্পষ্ট রেখা। বুকটার ভেতর ঢাকের মতো বাজতে লাগলো তার হৃদস্পন্দন। সে কি ভুল দেখছে? কপাল জুড়ে অদ্ভুত গরম লাগছে। দুই হাত ভরে বারবার পানির ঝাপটা মুখে দিল, শ্বাস দুটো ওঠানামা করছে। পানির ফোঁটায় ভিজে যাওয়া চোখ মুছে আবার তাকালো সেই কিটটার দিকে। না, এটা কোনো ভ্রম নয়, এটা সত্যি। একেবারে স্পষ্ট লাল দাগ। চারপাশটা নিস্তব্ধ হয়ে গেল তার কাছে। কানে শুধু নিজের বুকের ভেতরে তীব্র ধকধক শব্দ হচ্ছে। সে কিটটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর দ্রুত বেরিয়ে গেল ওয়াশরুম থেকে। ঘরের চারপাশে একবার চোখ বুলিয়ে থামলো টেবিলের দিকে। সেখানে নাস্তার ট্রে রাখা আছে। ট্রেতে সাজানো গরম দুধে ভেজানো ওস্ট, তার উপর ছোট ছোট কাটা ফল আর ছড়ানো বাদাম। পাশে রাখা আছে হোল ওই হুইল রুটি, সাথে সেদ্ধ ডিম আর টাটকা শশার টুকরো। তাজদার তিতলিকে ডাক দিল। কিছুক্ষণ ডাকাডাকির পর তিতলি এলো। তাজদার রেগে জানতে চাইলো, এতক্ষণ ধরে ডাকছি তোমাকে, এখন আসার সময় হলো? সায়না কোথায়? খাচ্ছে। তাজদার চিন্তিত মুখে ঘরে ঢুকে গেল, দেখে তিতলিও চলে গেল। তাজদার চিন্তিত মুখে অল্প অল্প করে খেয়ে নিল, বেশ খিদে লেগেছে। খাওয়ার ফাঁকে সায়না ঘরে এসে কুচকানো বিছানা ঠিক করলো। তাজদার খাওয়া শেষ করে তার দিকে চেয়ে রইল। সায়না নাস্তার ট্রেটা নিয়ে বেরিয়ে গেল। তাজদার কিছু বলতে চেয়েও আর পারল না। অনেকক্ষণ ঘরময় পায়চারি করার পর সায়না ফের ঘরে এলো। তাজদার তার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলো, কিন্তু কোথা থেকে কথা শুরু করবে বুঝে উঠতে পারছে না। সায়না ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো বের করে ভাঁজ করতে করতে ঘড়ির কাঁটার দিকে একবার তাকালো, তারপর আলমারির সামনে গিয়ে থামলো চাবিটা হাতে নিয়ে। চাবি মোচড় দিতেই তার হাতের উপর একটা হাত এসে থামলো। সায়না থেমে গেল। তাজদার তাকে নিজের দিকে ফিরিয়ে নিয়ে জড়িয়ে ধরে ফেলল। মাথাটা তার বুকের সাথে চেপে ধরে বলল, আমার কথাটা একবার শোনো প্লিজ। সায়নার নড়চড় নেই, পাথরের মতো জমে গেছে সে, শুধু চোখজোড়া কেমন জল করছে। তাজদার কথা শুরু করবে তার আগে সায়না তাকে ছেড়ে দাঁড়ালো। চাবি মোচড় দিয়ে আলমারি খুলে সব কাগজপত্র বের করলো। তাজদারের সামনে ভুয়া রিপোর্টগুলোতে আগুন ধরিয়ে দিল। তাজদার এত কথা বলল, সায়না একটাও শুনতে পেল না। রিপোর্টগুলো একটা একটা পুড়ছে। তাজদার বলল, তুমি আমার সাথে কথা বলো মমতাজ, আমার কথাটা শোনো। আশ্চর্য, সায়নার মুখে কোনো কথা নেই, শুধু গাল বেয়ে জল গড়িয়ে পড়ছে। তাজদার অবাক হয়ে দেখল, সেখানে শুধু রিপোর্টগুলোই নেই, তার অনার্সের ভর্তি সংক্রান্ত যত কাগজপত্র আছে, এমনকি পাশে কয়েকটা সার্টিফিকেটও। তাজদার সার্টিফিকেটগুলো সরিয়ে ফেলল। দাদিমা এসে বলল, ধোয়া কিসের? তিনি দরজার কাছে এসে থেমে গেলেন, চোখ বড় বড় করে চেয়ে রইলেন। তাজদার সায়নার হাত থেকে কাগজপত্রগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করছে, সায়না দিচ্ছে না। তাজদার গর্জে বলল, এগুলো পুড়ে গেলে সমস্যা হবে, ছাড়ো, আমার কথাটা শুনতে বলছি। সায়না সায়না একটা কাগজ শক্ত করে ধরে আছে, কাগজটা ছাড়ছে না দেখে তাজদার হাত তুলতে দাদিমা ছুটে এসে সায়নাকে আড়াল করে দাঁড়ালেন। দাদু ভাই। তাজদার হাঁপিয়ে উঠে কান্নারত সায়নার দিকে তাকিয়ে হতাশ কণ্ঠে বলল, আমি কি বলতে চাইছি সেটা শুনবে না? আমি এই সব কেন করেছি ওকে বুঝতে হবে না? গায়ে হাত তুলতে চাওয়ার পর থেকে সায়নার কান্নার বেগ আরও বেড়েছে। দাদিমা বললেন, কি হয়েছে আমাকে বলবে তো? তাসনু ভাই এসে আগুনটা নিভিয়ে দিয়েছে, বাথরুম থেকে মগে করে পানি এনে। সে তখন কিটটা দেখেছে, রওশনারাকে সেটা বলেছে। রওশনারা ঘরে এসে সায়নাকে বলল, এখান থেকে চলো, কথায় কথা বাড়বে, চলো, এই সময় এভাবে কেঁদো না, শরীর খারাপ করবে, চলো। দাদিমা তাজদারকে বলল, তোমার দাদা কোনোদিন আমার গায়ে হাত তোলেনি, তোমার বাবা কোনোদিন তোমার মায়ের গায়ে হাত তুলতে পারেনি, আর তুমি কি করতে যাচ্ছিলে? তাজদার চুপ করে রইল। কিছুক্ষণ পর বলল, তোমরা প্লিজ সবাই যাও এখান থেকে, ওর সাথে আমার কথা আছে। সায়না, আমার সাথে কথা বলো, তুমি এদিকে এসো। দাদিমা আর রওশনারার পেছনে দাঁড়িয়ে কাঁদছে সায়না। তাজদা সবার উদ্দেশ্যে বলল, তোমরা যাবে? রওশনারা বলল, ও অসুস্থ, এটা মাথায় রাখবে। দাদিমা বললেন, রাগারাগি না করেও কথা বলা যায়।
ওনারা বেরিয়ে যেতেই তাজদার সায়নার দিকে তাকালো, ধীরে ধীরে সামনে গিয়ে দাঁড়ালো। তার হাতটা তুলে চুমু খেতেই সায়না গা দুলিয়ে কেঁদে উঠল। তাজদার তার হাতের তালু থেকে ঠোঁট তুলে বলল, তোমার যদি মনে হয় আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি, তাহলে আমাকে শাস্তি দাও, কিন্তু যা মনে আসে তা করে বসো না। আমার দিকে তাকাও, আমার সাথে কথা বলো, আমাকে বকো, কিন্তু এইভাবে চুপ থাকাটা আমি মানব না। সায়না তার দিকে তাকালো না। তাজদার বলল, আমি কেন তোমাকে মিথ্যে বলেছি তুমি একবার ভাবো। তুমি আমার সাথে যেতে চাইতে না, পরীক্ষা দিতে চাইতে না। আমি তোমাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্যই এমনটা করেছি। সায়না তার মুখের দিকে ভুলেও তাকালো না, কাঁদছে আর চোখ মুছছে। নিজের সত্ত্বে নিজে হেরে যাওয়ার ভয়ে মাতৃত্বকে কাজে লাগিয়েছে এই মানুষটা। নিজের ছোট্ট একটা সত্ত্বের কাছে তার মাতৃত্বটা ঠুনকো মনে করেছে, তার কাছে জিতে যাওয়াটাই বেশি মনে হয়েছে। আর সে তার স্বপ্ন সব ইচ্ছেকে কবর দিয়ে তার সাথে চলে যাচ্ছিল লন্ডনে। সে এত এত কিছু বিসর্জন দিয়েছে, নিজের মর্জির বিপক্ষে গিয়ে মানিয়ে নিয়েছে। আর তাজদার সিদ্দিকী সামান্য ইগোটুকুকে জিতিয়ে দেওয়ার জন্য তার মাতৃত্ব অস্বীকার করেছে। তার জীবনের সবচেয়ে বড় ভুল তাজদার সিদ্দিকীর মতো স্বার্থন্বেষী মানুষকে বিয়ে করা, দ্বিতীয় অন্ধের মতো বিশ্বাস করা। সায়না ধীরে ধীরে তার হাতটা ছাড়িয়ে নিল। তাজদার বলল, আমি তোমার প্রেগনেন্সির খবর শুনে খুব খুশি হয়েছিলাম, কিন্তু সায়না তার দিকে চোখ তুলল এবার। নিজেকে জেতাতে বাচ্চাটাকে কবর দিতে হলেও দিত এই তাজদার সিদ্দিকী। তার দুই গালের পাশে আলতো করে হাত রাখলো, বলল, আমি তোকে বলতাম সময় করে, কিন্তু কি থেকে কি হয়ে গেল আমি নিজেই। সায়নার মুখ দিয়ে কথা বেরোলো না, সে কথা বলল না। তার কোনো কথা কোনোদিনও তাজদার সিদ্দিকী মূল্যায়ন করেনি, চেঁচিয়ে বললেও শোনেনি। তাই আজকের পর তার কাছে নিজের কোনো কথা সে বলবে না, একটা কথাও না। সে যদি মৃত্যুর দ্বারপ্রান্তেও দাঁড়িয়ে থাকে, তাহলেও তাজদার সিদ্দিকীর কাছে যাবে না সাহায্য চাইতে। তাজদার সিদ্দিকীর কথা রাখতে জানে না। তাজদার তাকে ঝাঁকিয়ে বলল, সে সামথিং, এভাবে চুপ থাকলে সমস্যা আরও বাড়বে। সায়না সায়না পারছে না কথা বলতে, শক্তি পাচ্ছে না শরীরে। সার্টিফিকেটগুলোর দিকে একবার তাকালো সে, আরেকবার ফোঁটা জলে গড়িয়ে পড়ল গাল বেয়ে। এগুলো সে পুড়িয়ে ফেলতে চেয়েছে সে, কারণ জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোর অপচয় সে নিজের সাথে বহন করতে চায় না। আর রইল ভালোবাসার কথা, মুখে তাজদার সিদ্দিকী যতই বলুন, কিন্তু সত্যিটা হচ্ছে সে তার কাছ থেকে পাওয়া সুবিধাগুলোকে ভালোবাসে। বাচ্চা না হলে, ইউকে সিটিজেনশিপ না পেলে তাকে দুই পয়সার পাত্তা দিত না। এই সংসারটা এমন একটা ভিতের উপর দাঁড়িয়ে আছে যে এটাকে ধরে রাখার জন্য একটা শক্ত হাতও নেই। সবাই এটাকে তার উপর চাপিয়ে দিয়েছে। সে এটা ওটা করলে, মানিয়ে নিলে সম্পর্কটা থাকবে, নইলে রাতারাতি কাবিনের টাকা সমত তাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। কথাটা সে অনেকবার শুনেছে, সেই ভয়েই হয়তো সে সংসার করেছে। আর তাজদার সিদ্দিকী করেছে বাচ্চার লোভে, ইউকে সিটিজেনশিপের লোভে, একটা পার্মানেন্ট কেয়ারটেকার পাওয়ার লোভে। তার ভেতরের এতদিন ফাঁকা ফাঁকা লাগছিল এটা ভেবে যে সে সব ছেড়ে ছুড়ে সব কিছু ফেলে চলে যাচ্ছিল, সেটা কি ভালো হচ্ছে, উচিত হচ্ছে? আজ তাজদার সিদ্দিকী তার সব প্রশ্নের একসাথে দিয়ে দিল উত্তর। যে নিজের বাচ্চা নিয়ে মিথ্যে গল্প সাজাতে পারে সামান্য একটা স্বার্থের জন্য, সে নিজের স্বার্থে আরও কত কি না করতে পারে। তাজদার সিদ্দিকীকে শাস্তি দেওয়ার কোনো এনার্জি নেই তার। তাকে সবচেয়ে বড় শাস্তি যদি কেউ দিতে পারে, সেটা সে নিজেই। বাইরে থেকে রসনারা বলল, সায়না, তোমার আব্বা এসেছে, বাইরে এসো। সায়না ওড়না দিয়ে চোখ দুটো চেপে চেপে মুছে নিয়ে চলে যাচ্ছিল। তাজদার তাকে টেনে ধরে কপালে গালে চুমু খেয়ে তার মুখের দিকে তাকিয়ে বলল, আমাকে কিছু বলে যাও, তুমি কিছু না বললে আমি শান্তি পাবো না। সায়না নিঃশব্দে কাঁদছে, তার জারের হাত থেকে নিজেকে ছাড়াতে না পারার জন্য নয়, বরং নিজের ভেতরের অসহায়তাকে হঠাৎ করে নগ্নভাবে আবিষ্কার করার যন্ত্রণায়। তাজ, সায়নাকে আসতে দাও, ওর আব্বা এসেছে। রসনারার কণ্ঠ শুনে তাজদার সায়নাকে নিজের সাথে আরও চেপে ধরে তার মুখের দিকে তাকিয়ে বলল, তুমি কথা না বললে আমি তোমাকে ছাড়বো না। যে আসার আসুক, কথা বলো। সায়নার বুক উঠানামা করছে, ফোপাতে ফোপাতে সারা শরীর কাঁপছে তার। তাজদার দু হাতে তাকে কাছে টেনে নিয়ে একের পর এক চুমু রাখলো গালে, ঠোঁটে, কণ্ঠটা কাঁপছে। তুমি বকো, চেঁচাও, কিন্তু কেন কথা বলা বন্ধ করবে, সায়না?
সায়নার দমবন্ধ হয়ে আসা অবস্থায় ছটফট করছে, বারবার তাজদারের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল, কিন্তু তাজদার আরও প্রবল হয়ে তার মুখ দুপাশে চেপে ধরে ঠোঁটের উপর নিজের ঠোঁট ধরে জেদি চুমু খেলো একের পর এক। ওদের নিঃশ্বাস জড়িয়ে গেল, সায়নার ছটপট আরও তীব্র হলো। অসহায় প্রতিরোধে মুহূর্তটা নিস্তব্ধ হয়ে উঠল। সে ছটফট করলেও তাজদার আঁকড়ে ধরে রাখা শক্ত হাত তাকে আর পালাতে দিল না। সায়না ক্লান্ত হয়ে তার মুখের দিকে তাকালো। তাজদার তাকে জড়িয়ে ধরে গালে দীর্ঘ একটা চুম্বন করে গালে গাল চেপে ধরে বলল, আমি তোমাকে ছাড়বো না। সায়নার কান্না থামছে না দেখে তাজদার এবার অধৈর্য হয়ে উঠল। তার একটা শার্ট চোখের পানিতে ভিজিয়েও মেয়েটা শান্ত হচ্ছে না। সে সায়নাকে ছেড়ে দিয়ে মুখের দিকে তাকিয়ে রইল বিরক্ত মুখে। ঠোঁট দুটো শক্ত করে আছে, মুখে অনেক কিছু আসছে কিন্তু বলতে পারছে না। বাইরে থেকে ডাকাডাকি ভেসে আসছে। সায়না দরজার দিকে তাকিয়ে চোখ মুখ মুছে নিচ্ছে, আবারও ভিজে উঠছে। তাজদার সায়নার কবজি চেপে ধরে তার মুখোমুখি টেনে আনলো। সায়না নিজেকে সামলে নিয়ে তার মুখের দিকে তাকালো। চোখ মুখ ফুলে গেছে ইতিমধ্যে। তাজদার অসম্ভব শীতল কণ্ঠে বলল, সত্যিটা জানার পর তুমি আমার সাথে যেতে? বলো, যেতে আমার সাথে? তুমি আমাকে বাধ্য করেছো কাজটা করতে। আমি চেয়েছিলাম তোমাকে সারপ্রাইজ দেব, কিন্তু তার আগেই তুমি জেনে গিয়েছো। আমি এটা করেছি যাতে তোমাকে আমার সাথে নিয়ে যাওয়ার পথে আর কোনো বাধা না আসে। একদম কাঁদবে না, তোমার কান্না দেখে মনে হচ্ছে আমি তোমাকে মেরে হাড়গোড় ভেঙে দিয়েছি। দ্য ফ্যাক্ট ইজ, তুমি নিজেই এমন কোনো ঘটনা চেয়েছিলে যাতে তোমার যাওয়াটা ব্লক হয়ে যায়। মিথ্যা বলবে না, সত্যি করে বলো তুমি এমনটা চাওনি। সায়না চোখে জল নিয়ে অবাক চোখে তার দিকে তাকিয়ে রইল। তাজদার বলল, হ্যাভ ইউ এভার ট্রাইড টু আন্ডারস্ট্যান্ড মি মমতাজ? তুমি রিলেশনশিপটা শুধু একটা প্যাকেজ হিসেবে দিয়েছো, সুপারফিশিয়াল কমফোর্ট, জিরো কমফোর্ট কমিটমেন্ট। নো পুল টু ওয়ার্ডস দিস লাইক, নো পুল টু ওয়ার্ড মি। তোমার দিকে মানুষ আঙ্গুল তুলবে তাই তুমি বাচ্চাটা নিয়ে দায়মুক্ত হয়েছ। বাচ্চাটা তোমার একটা কম্পেনসেশন ছিল, কারণ বাচ্চা থাকলে লন্ডন যাওয়ার কথাটা টলাবে না। এটাই ফ্যাক্ট যে বাচ্চা নেওয়ার তুমি যতটা অসন্তুষ্ট হয়েছিলে বাচ্চা এলে লন্ডন যেতে হবে না বুঝতে পেরে তুমি তার চেয়েও বেশি খুশি হয়েছো। শায়নার কবজিটার উপর তার আঙ্গুলের ছাপ আরও ভালোভাবে পড়ল। কপালটা ঘেমে উঠেছে, শ্বাস পড়ছে অস্থির ভাবে। শায়নাকে চেপে ধরে রেখে বলল, তুমি আমাকে কখনোই চাওনি, না এখনও চাইছো। আমি তোমার কাছ থেকে দূরে গেলে তুমি বরঞ্চ খুশিই হও। সত্যি কথা হচ্ছে তুমি আমাকে দু চোখে সহ্য করতে পারো না। এটাও জেনে রাখো, তুমি আমার কাছ থেকে দূরে গেলে আমি মরে যাব। এই ধরনের মানুষও আমি না। তুমি যদি ভাবো তুমি আমাকে ভালোবাসো না আর আমি সেটা পাওয়ার জন্য মরে যাচ্ছি, তাহলে ভুল ভাবনার মধ্যে আছো। তুমি না বাসলে আমিও ঠিক তাই। মনে আছে তুমি বলেছিলে মেপে ঝেপে ভালোবাসা হয় না? অবভিয়াসলিটি লাভ ইজ নট আ ম্যাথস ইকুয়েশন, ইটস আ ফিলিং, পিওর আনপ্ল্যান্ড। মনের উপর জোর জবরদস্তি চলে না। আমি কোনো নাটক চাই না, কোনো ভাড়াটে আবেগ নয়। মনকে জোর করা যায় না। আমি এতদিন যা দিয়েছি সেটা এক্সট্রা জেনারেসটি ছিল, আর তুমি সেটা নিতে পারোনি। তাই আজ থেকে আমি আর ওভার গিভ করব না। যেটা তুমি দু হাত ভরে নিতে পারোনি সেটা আর কখনো দেব না। তুমি চলে যাবে? নো, আমি নিজেই তোমাকে রাখবো না। আমাদের সংসারটা এখন থেকে এইভাবেই চলবে, একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর। এটা কোনো ক্যাজুয়াল অ্যাগ্রিমেন্ট নয়, নন নেগনেফিসিবল। বাচ্চাটা যেহেতু এসেছে আমি চাই না সে কোনো চ্যালেঞ্জ ফেস করুক। সো তুমি এনশিওর করবে সে যেন হেলদি অ্যান্ড সেফ থাকে। আর আমি বাবা হিসেবে আমার রেসপন্সিবিলিটি ফুলফিল করব। তুমি মা হিসেবে যেটুকু করতে হবে করবে, নো কম্প্রোমাইজড। তুমি এটাই চেয়েছো বারবার, যাতে আমি তোমার কাছে কোনো এক্সট্রা এক্সপেকটেশন না রাখি। অ্যান্ড হেয়ার মি ক্লিয়ারলি, এটাই হবে। যদি বাচ্চা না আসতো তাহলে হয়তো সিদ্ধান্তটা অন্যরকম হতো। যেহেতু ও এসে গেছে, আমার সিদ্ধান্ত তোমাকে মানতে হবে। এখন যাও। সায়নাকে ছেড়ে দিল সে। সায়না দরজার দিকে এগোচ্ছিল। পেছন থেকে তাজদার বলল, ডাক্তারের ফিসটা বিকাশের সেন্ড করে দেব। সায়না কথাটা শুনে দরজা খুলে বেরিয়ে গেল। তিতলি আর তৌসিফ কথা বলতে বলতে এই দিকটায় আসছিল। সায়নাকে দেখে দুজনেই থেমে গেল। সায়নার চেহারার অবস্থা দেখে আর কোনো প্রশ্ন করার সাহস করল না।
আফসার সাহেব সায়নাকে দেখে কথা থামিয়ে দিলেন। রওশনারা বলল, এই তো এসেছে, ও খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে। ওর মাকে বলবেন একটু বোঝাতে, এখন থেকে খাওয়া দাওয়া কমিয়ে দিলে সমস্যা হবে। আনোয়ারা বেগম এসে সায়নার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে আফসার সাহেবকে বললেন, আফসার, যা হয়েছে তা নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। নতুন সংসার, তাই এরকম হচ্ছে। কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। এইসব লোকমুখে জানাজানি হলে মান সম্মান কিছু থাকবে না। ওকে লন্ডনে যেতে দেবে না ভেবেই তা যেমনটা করেছে। আশরাফ আর আনিসকে তুমি একটু বুঝিয়ে বলো। তারপর তিনি সায়নাকেও বুঝ দিলেন, ক্ষমা ছাড়া সংসার বাঁচে না, আর সংসার ক্ষমা ছাড়া টিকেও না। ও অতিরিক্ত করে ফেলেছে, এটা আমরা মানছি। তুমি এতদিনে তো বুঝে গেছো ও নিজে যেটা ভালো মনে করে সেটা করে। মনে এত ক্ষোভ রেখো না, এই সময়টা অনেক দামি। যাও তোমার বাবার সাথে আর তাদের সাথে কথাবার্তা বলা বন্ধ রেখো না। ও তোমার বাচ্চার বাবা, অনেক সমস্যার সমাধান। কথা না বললে সমস্যা আরও বাড়ে। তাদের কথাবার্তা চলছিল, তখনই সেখানে তাজদার এলো। চোখ ঘুরিয়ে সবার দিকে একে একে তাকালো। আফসার সাহেবের মুখে কোনো কথা রইল না তাকে বলার মতো। ছেলেটার এই স্বভাব জেনেও মেয়ে দিয়ে দেওয়াটা ভুল ছিল, সেটা এখন উপলব্ধি হলেও তো কিছু করার নেই। এত বড় অন্যায় করার পরও এভাবে শক্ত শক্ত কথা কিভাবে বলছে তিনি বুঝে উঠতে পারছে না। মেয়েটাকে বিদেশে নিয়ে যাওয়ার পরও যদি এমন করে, নিজের মেয়েকে তো তিনি চেনেন। না খেয়ে দিয়ে শুয়ে থাকবে জামাই কিছু বললে, তারপর বড় রোগভোগ হয়ে যাবে, বাচ্চাটার ক্ষতি হবে। তার চেয়ে ভালো তাদের কাছেই থাকুক, বাচ্চাটাও একটু বড় হোক, তখন ভাবা যাবে। তাজদার ঠান্ডা কণ্ঠে তিতলিকে বলল, ওনার ব্যাগপত্র গুছিয়ে সাথে দিয়ে দাও। রসনারা, জোহরারা বেগম আর আনোয়ারা বেগম একে অপরের দিকে তাকালো। তাদের এতক্ষণের সব চেষ্টায় মুহূর্তের মধ্যে বিফলে গেল তাজদারের একটা কথায়। আনোয়ারা বেগম বললেন, ব্যাগপত্র নিজেই গোছগাছ করে নিয়ে যাবে, ওরা আসা যাওয়া থাকবে এখানে। তুমি কোথায় যাবে বলছিলে না, সেখানে যাও। তাজদার সায়নার দিকে কোনা চোখে তাকালো একবার, তারপর চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল। পথে আনিসের সাথে দেখা হলো। আনিস বলল, চা খাবি? চল দোকানে বসে চা খাই। তাজদার ভেবেছিল সে হয়তো এই ব্যাপারটায় নিয়ে তাকে কঠোরভাবে আজ কিছু না কিছু বলবে, কিন্তু আনিস তেমন কিছুই বলল না। টেনে নিয়ে তার সাথে গেল। চা খেতে খেতে বলল, বোনটাকে তোর হাতে যখন দিয়ে ফেলেছি, তখন ভালো মন্দ সব তোর হাতেই। আমরা তোর উপর তখনই কথা বলবো যখন তুই ভুল হবি, তোর সিদ্ধান্তগুলো ভুল হবে। এখন যা হওয়ার হয়ে গেছে, এগুলোকে আর বাড়তে দিস না। যেটা ভালো হবে সেটা কর। আম্মা আব্বা রাজি ছিল ওকে নিয়ে যাওয়া নিয়ে, কিন্তু বড় আম্মা সহ ওরা সবাই এখন টেনশন করছে ও সেখানে গিয়ে কিভাবে থাকবে এটা নিয়ে। ওখানে কাজের লোকও রাখতে পারবি না, ও রান্নাবান্না করে খেতে পারবে কি না সেটা নিয়েও ভয় পাচ্ছে সবাই। তোর উচিত সবার সাথে বসে এটা ক্লিয়ার করা। আমি সায়নার দোষ দেখছি না কোথাও। ও তোর সাথে যাবে বলেই তো পরীক্ষাটা দিয়েছে, তাই না? তাজদার চায়ের কাপে বিতৃষ্ণা নিয়ে চুমুক দিয়ে বলল, হ্যাঁ, সেটা সবাইকে দেখানোর জন্য যে ও আমার কথা মেনে চলেছে। তথাকথিত ভালো বউ হওয়ার চেষ্টা, বই, অন্য কিছু না। আম্মু আব্বুকে কি বলেছে ওকে জিজ্ঞেস করে নিস। ওদের বলেছে এক কথা, আমাকে বলেছে এক কথা। ওদের বলেনি ও আমার সাথে যাবে, একবার ওদের বলেনি ও আমার সাথে যেতে চায়। তোর বোন আসলে যেতেই চায় না, আমি তাই ওকে আর জোর করব না। তুই রাগ থেকে কথাটা বলছিস না, আমি অনেক ভেবে সিদ্ধান্তটা নিয়েছি। আনিস হতাশ হয়ে তার দিকে তাকালো। তাজদার চায়ের বিল মেটানোর সময় দোকানদারকে বলল, চিনিতে পিঁপড়া ছিল, এই দোকানে আর কোনোদিন আসবো না। টাকা নেওয়ার সময় দোকানদারের মুখ হা হয়ে গেল। আনিস তার হাতে আরও 10 টাকা হাতে গুজে দিয়ে হাসি মুখে বলল, ওর কাপে সত্যিই পিঁপড়ে ছিল, আমি সামনে ছিলাম বলে কোনো সিনকেট ছাড়া খেয়ে নিয়েছে, কিছু মনে করো না, এটা রাখো। তাজদার তার আগেই বেরিয়ে গেল। সে বুঝে গেছে তার উপর একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছে সায়না মমতাজের। এটা ঠিক না হওয়ার আগে বাচ্চার কথা ভাবাটা ঠিক হয়নি। অবশ্য দেশে পা রাখার পর থেকেই সে একটার পর একটা ভুল করে গিয়েছে। তার সবচেয়ে বড় ভুল ছিল দেশে পা রাখার পর নেওয়া সিদ্ধান্তটি। ছোটবেলায় যেমন সে পাত্তা দিত না সায়না মমতাজকে, এবারও ঠিক সেই পুরনো ভঙ্গিতে তার শোধ চুকিয়ে দিল। সে এটাও বুঝে ফেলেছে কেউ কিছু না চাইলে তাকে আগ বাড়িয়ে কিছু দিতে নেই। হাত বাড়ালে তখনই হাতে হাত রাখতে হয়, নইলে নিজেকে প্রস্তুত করতে হয় ছুটে এসে হাত ধরার মতো মুহূর্তের জন্য।
শায়নার ঘ্রাণ শক্তি এতটাই প্রখর হয়েছে যে সাবানের গন্ধটা পর্যন্ত সহ্য হচ্ছে না। বমির উপর বমি, সারাক্ষণ শুয়ে শুয়ে থাকে। বিকালে শাওন দরজা একটু ঠেলে ঘরে উকি দিয়ে মজা করে বলল, তুমি দেখছি বমিতে ভাসিয়ে দিবি আমাতে। ওই বাড়ি ছেড়ে এখানে কেন এসেছিস? জামাইকে একা জ্বালিয়ে শান্তি হচ্ছিল না? শায়না আম্মা বলে ডাক দিতেই শাওন এক দৌড়ে পালিয়ে গেল। দাদিমা এসে বলল, ম্যাম এক করিস না, নিজেই মা হতে যাচ্ছিস। ও ভুল কি বলল? সারাদিন তো আসিস ওয়াক ওয়াক করতে। বাপের মতো মাহাত্মা ভর্তি চুল আসবে তোর ছানার। বাচ্চার মাথায় চুল ভর্তি থাকলে মা এমন বমি করে? সায়না কথাটা শোনা মাত্রই বলল, আমি কি টাকলা? সেটা কখন বললাম? তোর জামাইয়ের মাথায় চুল বেশি তাই বললাম। মেয়ে হলে বাপের মতো হবে, তোমাকে বলেছে কেউ? ওমা, বাচ্চা তার বাপের মতো হবে না? নাকি এখন অস্বীকার করবি বাচ্চা পেটে এমনি এমনি চলে আসছে? সায়না শক্তি জোগাড় করে চেঁচিয়ে উঠল, আম্মা, তোমার শাশুড়িকে যেতে বলো এখান থেকে। দাদিমা মুখ মোচড় দিয়ে বলল, ঢং, জামাই সহ্য হয় না আবার তার ছানা পেটে নিয়ে ঘুরছে। ওরে ঢঙ্গি, এমন কত ঢং দেখলাম জীবনে। সায়না চিৎকার করে বলল, বুড়ি আমি মাথা ফাটাবো তোমারে। আম্মা রে! শাহিদা বেগম হন্তদন্ত পায়ে ছুটে এলো। দাদিমা হাসতে হাসতে বেরিয়ে গেলেন। শাহিদা বেগমও বললেন, ও বাড়িতে এলে আপনি ওকে শান্তি দেন না আম্মা। মেয়েটা আপনার জন্যই আর আসতে চাইবে না এখানে। মুরব্বী মানুষ, কী সব কথা বলেন ওর সাথে। আমি বলতে পারবো তাই বলি, তুমি আমাকে শিখাইও না। সাবরিনা শাহিদা বেগমকে ডাকলো তখনই, আম্মা, কোথায় আপনি? বড় আম্মা এসেছে। আম্মা। শাহিদা বেগম যেতে যেতে বললেন, হ্যাঁ বসতে বলো। মেহমান পিছন দরজা দিয়ে এলো কেন? রসনারা ভিতরে চলে এলো। দাদিমা বললেন, ফুতের বউ দেখতে চলে এলে নাকি রায়হানের মা? রসনারা হালকা হাসলেন, বললেন, হ্যাঁ। সেজেগুজে সামনের দরজা দিয়ে আসতে অনেক কাহিনী করতে হয়। ঘুমাচ্ছে নাকি? ঘুমালে ঘুমাক। না, জেগে আছে, এমনি শুয়ে আছে। দুপুরে ভালো করে খায়নি। এই মেয়েকে নিয়ে আমি কি করব জানি না। আসেন। রসনারা বললেন, তার যেহেতু চলে যাবে ওর দাদার বাৎসরিক ফাতেহাটা, তাই এই মাসেই দিয়ে দিচ্ছি। মেজবানের দাওয়াত আগে থেকেই দিয়ে রাখলাম। ওই দিন সায়নাকে বাড়িতে থাকতে হবে, মেহমান আসবে তাই। বলতে বলতে দুজন সায়নার ঘরে ঢুকলো। সায়না শোয়া থেকে উঠে বসলো। ওড়না খুঁজে নিয়ে মাথায় কাপড় দিল। রসনারা বলল, তুমি শুয়ে থাকো, উঠতে হবে না। যে কথাটা বলতে এসেছি, মেজবানের দিন বাড়িতে থাকতে হবে তোমাকে, তাই সকালে চলে যেও। সায়না মাথা দোলালো। রসনালার দরজা টেনে দিল। সায়না ওড়না ছুঁড়ে মেরে আবার শুয়ে পড়ল। ফোনটা হাতে নিতে মেসেঞ্জারে দেখলো তাজদার সিদ্দিকীর নামের পাশে সবুজ বাতি জল করে জ্বলছে। ইনবক্সে ঢুকতেই সায়না দেখলো তার নিকনেম চেঞ্জ করেছে। তার নিকনেমে সেট করেছে সরি দিয়ে। সায়না ফোনটা রেখে দিল। কিছুক্ষণ পর টুং করে নোটিফিকেশন এলো মেসেজের। সায়না ক্লিক করতেই তাজদার সিদ্দিকীর ইনবক্স নিয়ে গেল। সেখানে লেখা আছে, সরি ফর এভরিথিং বাট নট সরি ফর বেবি, কারণ ও আশায় তোমারই বেশি লাভ হয়েছে। টেক কেয়ার অফ ইউর সেলফ। আমি যতদিন দেশে থাকবো ততদিন তুমি আমার সামনে আসবে না। এলে কাঁচা চিবিয়ে খাবো। তাই পরদিন তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আনতে গিয়ে সায়না খুব ভয়ে ভয়ে ছিল। চলবে ইনশাআল্লাহ।